দাদা, বলছি রহস্যের গন্ধ পাচ্ছিস নাকি? হ্যাঁ, রহস্য কোথায়? আরে ওই যে কি যেন নাম লোকটার, ও হ্যাঁ, ওই যে শ্যামা বাবুর ভাইয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারটা। ও আচ্ছা, এদের রহস্যের কি আছে? সুন্দরবনে জঙ্গলের রাজাও তো তাদের টেনে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে রহস্যের কিছুই থাকে না। সারাক্ষণ গোয়েন্দা গল্প পড়িস না, যা গিয়ে রেস্ট নে, 9টায় রাখবো। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 7ই অক্টোবর। দেখতে দেখতে নিশিরাগ পূর্ণ করল 2টি বছর। অনেকটা পথ চলা এখনো বাকি। আশা করি এইভাবেই তোমরা পাশে থাকবে। তাই নিশিরাগের জন্মদিনের শুভ মুহূর্তে এবং শারদ উৎসবের দোরগোড়ায় তোমাদের জন্য হাজির হয়েছি আরও একটি টান টান রহস্যে পরিপূর্ণ গল্প নিয়ে। আজকের গল্পটা ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেটাই হবে আমাদের জন্মদিনের সবথেকে বড় উপহার। বিপুলদের কলমে আজকের গল্প অরণ্যের আধারে অরণ্য। সুন্দরবনের গভীর অরণ্যে লুকিয়ে থাকা গভীর রহস্য উদ্ঘাটনে নেমে পড়েছে অরণ্য গঙ্গোপাধ্যায়, সঙ্গে বোন পূর্বা। তারা কি পারবে এই গভীর রহস্য ভেদ করতে? তো চলো শুরু করা যাক আজকের গল্প। জানুয়ারির মাঝামাঝি। সুন্দরবনের পরিবেশ খুব মনোরম না হলেও দেশের অন্য অংশের থেকে অনেকটাই আলাদা। তবে এই ভোররাতে যে হাড় কাঁপানো ঠান্ডা থাকে তাতে বেঁচে থাকা দায়। কিন্তু আমাদের মাঝি আর জেলে ভাইদের বেরিয়ে পড়তে হয় এই ঠান্ডাতেই। ভুটাই তার টালির চালের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখল কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকে অন্ধকার, কুয়াশার চাদর ঢেকে রেখেছে সবকিছু। তারা ফ্রেজারগঞ্জ থেকে বোট নিয়ে বেরিয়ে পড়ল ভোর রাতেই, উদ্দেশ্য মাছ ধরা। এরকম অনেক দলই এই সময় বেরিয়ে পড়ে নিজেদের কাজে। আমরা আজকে যে দলের কথা বলছি সেই দলে রয়েছে 4 জন: ভুটাই, কালু, শান্টু আর মাঝি কৃষ্ণ। কালু চিৎকার করে বলল, এদিকটা টান দেই, এই সাবধানে চল, সাবধানে চল। এই শোন, তোদের চক্করে বিপদে পড়বো না। যতটা মনে হয় থাকবো, তারপরে আমি কিন্তু চলে আসবো বলে দিলাম। বেশি ফটর ফটর করে না বকে নিজের কাজটা মন দিয়ে কর না। আজ সালা ওখানে যাবই, দেখি কোন সরকার আটকায়। কৃষ্ণ, নাওটা ভিড়া দেখি ওদিকে। এই না না না। কৃষ্ণর কথাটা শেষ হলো না। ভুটাইয়ের লুঙ্গির কোঁচা থেকে বেরিয়ে এসেছে তার সাধের কাটারিটা। কৃষ্ণ উপায় না দেখে নৌকা ঘুরিয়ে নিয়ে চলল সেই নিষিদ্ধ দ্বীপে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে তারা বেরিয়েছে। মাছ কিছু পেয়েছে, তবে তা না পাওয়ার মতোই। কালু বেশ কিছুক্ষণ ধরে উসখুস করছিল, মনে হয় কিছু বলতে চায়। তারপর থাকতে না পেরে বলেই ফেলল, আচ্ছা বুটাইদা, কাজটা কি ঠিক হবে? শান্টু নৌকোর একদম ওই পারে বসেছিল, সেখান থেকেই বলল, আরে ঠিক না হলে করে নেব। এত ভাবিস কেন? কৃষ্ণের মতো তুইও ভীতি হলি নাকি? বলে নাকি দক্ষিণারায় আছে। আরে ভাই, এত বছর ধরে যে মানুষ এই শুটকি মাছের ব্যবসা করছে, কই কখনো তো কিছু হয়নি? ওখানে যখন মানুষ থাকতো তখন কেন কিছু কেউ দেখে নাই? হ্যাঁ ক। ঠিক এই জন্যই আমার এদের গুল গল্পটা ভালো লাগে না। আর যদি কেউ থাকেও, আমরা তাদের তো কোনো ক্ষতি করছি না। শোন কালু, বেশি ভাবিস নে। যাব কিছুক্ষণ জাল ফেলে তুলে একেবারে ফ্রেজারগঞ্জের ঘাটে। কৃষ্ণ, কইরে ঝটফট চল, আলো ফুটলে তো মুশকিল। কেউ আসার সময় দেখলে কেস খাবো। আরও 15 মিনিট পরে তারা পৌঁছল সেই নিষিদ্ধ দ্বীপের কাছে। জনবসতি এখানে নেই, এখানে আসাও বারণ। এই মুহূর্তে এই অঞ্চল একেবারে অন্ধকারে ঢেকে আছে। সূর্যের রশ্মির একটি কণাও এখনো পৃথিবীতে এসে পড়েনি। কৃষ্ণ নৌকা থামিয়েছে মিনিট 2। ভুটাই ইতিমধ্যেই জলে নেমে এগিয়েছে দ্বীপের দিকে। বাকিরাও ধীরে ধীরে নামছে। কৃষ্ণ আবারও তার সাবধান বাণী শোনালো, শোন বাপ, ভালো করে ভেবে নি একবার। ভুটাই ততক্ষণে বালির চড়াতে দাঁড়িয়ে সেখান থেকে চাপা গলায় বলল, এই সার তো ওকে, ঝটপট জালটা ফেল না।
এদিকে আয়, বস, তারপর দেখি কি হয়। ভুটাই যে চিরকালই ডানপিটে আর জেদি সেটা কৃষ্ণের জানা, কিন্তু কৃষ্ণ সেরকম নয়। তাই সে জলে তো নামলই না, উল্টে নৌকা ঘুরিয়ে রাখলো যাতে দরকারে বেরিয়ে যেতে পারে। কি বলছিস রে? এত ঝুঁকি নিয়ে আসাটা তাহলে সার্থক নাকি? উল্লসিত কণ্ঠে বলল ভুটাই। যাহা বলেছিস। কথা চলছিল ওদের মধ্যে। মাছ তারা পেয়েছে বেশ ভালোই, এবার বাড়ি ফেরার পালা। কৃষ্ণ হাফ ছেড়ে বলল, বাবারে, যাক বাবা, সব ঠিক আছে। এই তোরা আয়, ঝটপটায়, সকাল হবে এবার, শিগগিরই আয়। ভুটাইয়ের মাথার বোকাটা আবার নড়ে উঠল, বলল, কই রে, কিছুই তো দেখতে পেলাম না। এই দ্বীপটাকে সালা সবাই অলৌকিক বানিয়ে রাখছে। এ সান্টু, চল দেখি। এ কালু, এদিকে আয় আয় আয়, দেখে আসি কি আছে। শান্টু আর কালু হলো ভুটাইয়ের চিরসাথী, অর্থাৎ ভুটাই যা করবে ওদেরও সেটাই করা চাই। ব্যাস, তিনজনেই পা বাড়ালো দ্বীপের জঙ্গলের দিকে। কৃষ্ণ পেছন থেকে শত চিৎকার করেও ওদের থামাতে পারল না। নির্জন অন্ধকার দ্বীপ, আছে শুধু পোকা মাকড় আর সাপ খোপের বসবাস। চারিদিকে ম্যানগ্রোভ গাছের সারি, মাটি থেকে উঠে এসেছে শ্বাসমূল, সঙ্গে প্যাচ প্যাচে মাটি, আর সেই রাস্তা ধরেই তিনজন এগিয়ে চলল। পায়ের নিচ থেকে শুধু ভিজে মাটিতে পা ফেলার শব্দ আসছে, মনে হচ্ছে যেন পা কেউ টেনে ধরছে মাটি থেকে। আর রয়েছে ঝিঁঝি পোকার অবিরত ঝঞ্ঝাট। একদম প্রথমে হাঁটছে ভুটাই, তার পিছনে শান্টু, আর সবশেষে কালু। চলতে চলতে তারা এসে দাঁড়ালো একটা জায়গায়, সমতল ভূমি, গাছ এখানে কম, কিন্তু চোখ কানা করা অন্ধকারে কিচ্ছু বোঝা যায় না। হঠাৎ পিছন থেকে একটা আর্তচিৎকার। ভুটাই স্পষ্ট শুনল এই চিৎকার তার ছোটবেলার বন্ধু কালুর। পিছনে ফিরল, শান্টুও ফিরেছে। কই, কালু তো নেই। এ কালু, কালু, আরে কই রে ভাই? ভাই এখানে মজা করিস রে। এ কালু! কোনো সারা শব্দ নেই। শান্টুও ডাক দিল, কিন্তু ফল সেই একই, কোনো সাড়া নেই। ভুটাই পিছন ঘুরে দাঁড়িয়েছিল, এমন সময় ওর মনে হলো ওর পিঠের দিকে কেউ এসে দাঁড়িয়েছে। এ কি, শান্টু এমনি কেন করছে? শান্টুর মুখ দেখে মনে হচ্ছে ও যেন স্বয়ং যমরাজকে দেখে ফেলেছে। শান্টু দৌড় দিল। কৃষ্ণ, কৃষ্ণ, পালা পালা! এমন সময় ভুটাই পিছনে ফিরতেই যা দেখল, তারপর তার গলা থেকে একটা আর্তচিৎকার ছাড়া আর কিছুই বেরোলো না। শান্টু প্রাণপণে দৌড়চ্ছে, কিন্তু তারও যে রক্ষে নেই। এখন তার উদ্দেশ্য কোনোভাবে তীরে গিয়ে কৃষ্ণকে সে পালাতে বলবে। যে ভয়ঙ্কর দর্শন মূর্তি আর বেশি দূরে নেই, পিছনে আসছে তার। কৃষ্ণ ইতিমধ্যেই উতলা হয়ে উঠেছে। পরপর দুটো গলার আওয়াজ পেয়েছে সে। সে আওয়াজগুলো তার চেনা। কি হচ্ছে জঙ্গলে কিছুই বুঝতে পারছে না সে। জঙ্গলে ঢুকতেও ভয় লাগছে। এমন সময় আবার একটা চিৎকার। কৃষ্ণ, নাও ভাগা, থামবি না, যা যা যা। কৃষ্ণ কিচ্ছু বুঝল না কি হচ্ছে, কিন্তু এবার সে যা দেখল, তারপর তার যে সেখান থেকে চলে আসাই শ্রেয়, সেটা সে বুঝে গেল। দেখল দুজোড়া লাল চোখ এগিয়ে আসছে শান্টুর দিকে। একবার সে কৃষ্ণের দিকেও তাকালো। শরীরে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। বাবা, এই যে কঙ্কাল! সেই কঙ্কাল কৃষ্ণের সামনেই শান্টুর ঘাড় ধরে একপাশে ঘুরিয়ে দিল। খট করে একটা শব্দ, শান্টুর দেহটা নেতিয়ে পড়ল মাটিতে। যদিও সে শব্দ কৃষ্ণের কানে গেল না। কৃষ্ণ ততক্ষণে নৌকো নিয়ে বেরিয়ে পড়েছে। দূর থেকে এসব দৃশ্য দেখে আঁতকে উঠল সে। নন্দিনী আজ বহুদিন পর তার মাসির বাড়ি যাচ্ছে। পুরুলিয়া আসানসোল লোকালে চেপে পড়েছে সেই সাত সকালে। সঙ্গে রয়েছে তার মা। সদ্য তার উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। আগে থেকেই প্ল্যান ছিল পরীক্ষা শেষে সে আসানসোলে মাসির বাড়ি যাবে। হলো তাই। সেখানে যাওয়ার আরও একটা কারণ হলো তার দাদা, যার নামে নন্দিনী এক ঢোক বেশি জল খায়। যে দাদা তার পরম বন্ধু। আজ তার জন্মদিন, তাই আজ দাদাকে একরকম সারপ্রাইজ দিতেই সে যাচ্ছে। ট্রেনের উইন্ডো সিটে বসে প্রকৃতির দৃশ্যগুলোকে উল্টো দিকে ছুটতে দেখে নন্দিনীর ভালোই লাগে।
পুরুলিয়া থেকে আসানসোলে ট্রেনে যেতে সময় লাগে 2.5 ঘন্টা। জার্নিটা একটু লম্বা হলেও নন্দিনীর সেরকম কিছুই মনে হয় না, কারণ মনের মধ্যে উত্তেজনা ভরপুর থাকে। সকাল 8:30 নাগাদ নন্দিনীরা এসে পৌঁছল আসানসোল। স্টেশন থেকে মাসির বাড়ি খুব বেশি দূরে নয়, বাসে মিনিট 20। বাসে চড়ে নিউ টাউন মোড়ে যখন নন্দিনীরা নামলো তখন বাজে ঘড়িতে 9:10। বাস স্ট্যান্ড থেকে আসতে দেখতেই পথে মেশোর চেম্বার পড়ে। তিনি একজন জেনারেল ফিজিশিয়ান। মেশোর সঙ্গে দেখা করে নন্দিনীরা এসে পৌঁছল মাসির বাড়ি। মাসি তো তাকে দেখে বেশ খুশি। কিরে, কেমন আছিস? বড্ড রোগা হয়ে গেছিস রে, খাস না নাকি বলতো? নন্দিনীর যদিও সেসব কথায় মন নেই, ও ঝটপট ওর কাজের প্রশ্নটা করে ফেলল। মাসি, বাকিটা বলতে হলো না, কারণ মাসি জানেন সে কার খোঁজ করছে। তিনি বললেন, যা যা, উপরের ঘরেই আছে। ভাগ্য ভালো তোর, সে আজ বাড়িতেই আছে। কাশ্মীর থেকে পরশুই ফিরেছে। ব্যাস, নন্দিনীকে আর পাইকে। নিঃশব্দ পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। রুমের দরজা খোলাই ছিল, যদিও দাদা বলে কারো রুমে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, কারণ প্রাইভেসি মাস্ট। কিন্তু আজ সারপ্রাইজ দেওয়ার জন্য এই রুল ভাঙতেই হলো। চুপি চুপি ঘরের ভেতর ঢুকতেই দেখা গেল এক সৌম্যকান্তি যুবক ব্যালকনিতে একটা চেয়ারে বসে, পেছন ঘুরে। তার মুখ সামনের দিকে, হাতে কিছু একটা রয়েছে। নন্দিনী একটু এগিয়ে গেল, তারপর দেখল যুবকটি একটি বায়নাকুলার হাতে নিয়ে সেটিকে একবার চোখে লাগিয়ে দেখছে আর হাতের একটা কাপড় দিয়ে মুছে চলেছে। হঠাৎ নন্দিনী কিছু বলার আগেই ওপাশ থেকে কথা এলো, 6টার ট্রেনটা না ধরে 8টার ট্রেনে এলেই তো পারতিস, ওদের ভিড়টা কম হয়। ধুর, তুই কি করে সব বুঝিস বলতো দাদা? তুই না দিন দিন একেবারে ফেলুদার মতো হয়ে যাচ্ছিস। কোথায় ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দেব। না পূর্বা, উনি দেবতুল্য, ওনার 1% নই আমি। তবে এটা খুব সহজ ছিল। তোকে আর মাসিকে আমি ব্যালকনি থেকে বাড়িতে ঢুকতে দেখলাম। 2 বাইনোকুলার গ্লাসে তোকে স্পষ্ট দেখা যাচ্ছিল। কথা বলে মিটিমিটি হাসতে থাকে ছেলেটি। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার 27 বছর বয়সী ব্যক্তি আসলে নন্দিনীর দাদা অরণ্য গঙ্গোপাধ্যায়। পেশায় অর্নিথোলজিস্ট অর্থাৎ পক্ষীবিদ, কিন্তু নেশায় একজন অপরাধ নাশক। দাদা অরণ্য তাকে ভালোবেসে পূর্বা বলে ডাকে। সে ছোট থেকেই দাদার কাছে নানান রকম রহস্যের গল্প শুনেছে, আর সেই রহস্যের টানেই সে ফিরে ফিরে আসে দাদার কাছে। তার খুব ইচ্ছে হয় যদি একবার দাদার সঙ্গে বেরিয়ে আসা যায়, কিন্তু সেটা সম্ভব নয়। মা মাসি যেতেই দেবে না। পূর্বা বলে ওঠে, যাকে শুভ জন্মদিন, ভালো থাক, সুস্থ থাক, আর অনেক অনেক রহস্যের সমাধান কর। আর হ্যাঁ, আমাকে সেই গল্পগুলো শোনা। অরণ্য উত্তরে একটা আলতো হাসি হাসল, আর বোনের বাদামি রঙের চুলে হাত বুলিয়ে দিল। বলল, বল কি খাবি? তুই যা খাওয়াবি, সঙ্গে কিন্তু একটা গল্প ফ্রি চাই। আচ্ছা, কাশ্মীর গিয়ে কি করলি শুনি? বলেই পূর্বা ব্যালকনির দিকে পা বাড়ালো। অরণ্য কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আসামে একটা কাজে গিয়েছিলাম, সে গল্প পরে বলবো। আর নিচে আয় তো। ওরা দুজনেই নিচে এলো। সিঁড়ি থেকে নেমেই সামনে রান্নাঘর। অরণ্য মাসিকে দেখেই প্রণাম করল। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর অরণ্যই কথাটা পারল। আচ্ছা মাসি, পূর্বাকে নিয়ে একবার ঘুরে আসি। হ্যাঁ যা, তাতে বলার কি আছে? মাসি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মাসি হয়তো ভাবছিলেন যে আসানসোলের মধ্যেই কোথাও ঘুরতে যাবার কথা বলছে অরণ্য, কিন্তু ও যে আসলে সেটা বলতে চায়নি। না, সেটা বলিনি, আমি কাল সুন্দরবন যাচ্ছি, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। মাসি প্রথমে না করলেও অরণ্য তাকে ঠিক মানিয়ে নিল। আসলে অরণ্য ছেলেটা বাড়ির সকলের খুব প্রিয়, তাই ওর কথা সাধারণত কেউ কাটাতে পারে না। কিন্তু পূর্বার মনে এখন উত্তেজনার ঝড় বইছে। সে প্রথমবার দাদার সঙ্গে বেড়াতে যাবে। যে গল্প সে এতদিন শুনে এসেছে, এবার হয়তো সে নিজেই সেই গল্পের চরিত্র হয়ে যেতে পারে। কিন্তু দাদা কি কোনো কাজে যাচ্ছে নাকি স্রেফ ঘুরতে? রাত তখন 10টা বাজে। পূর্বা দাদার ঘরে বসে তখন কাশ্মীরের গল্প শুনছে। হঠাৎ অরণ্যর ফোনটা বেজে উঠল। ফোন তুলে কয়েকটা কথা বলল, যার কোনো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না পূর্বা। কথাগুলো খানিকটা এরকম, হ্যাঁ দেখা যাক, বেশ। না বোধহয় দেখতে পাবো না, না পেলে আর কি ঘুরে আসবো। আমি এসেই লিখে জমা দিয়ে দেব। পরিকল্পনা মতো পরের দিন সকালে ওরা বেরিয়ে পড়ল।
প্রথমে ট্রেনে আসানসোল থেকে শিয়ালদা, তারপর সেখান থেকে ট্রেনে নামখানা, নামখানা থেকে আবার বকখালি, নামখানা থেকে বকখালিতে আসতে গেলে একসময় আবার লঞ্চে করে আসতে হতো, কিন্তু এখন আর তার দরকার পড়ে না। এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর গড়ে উঠেছে নামখানা ব্রিজ। সেই ব্রিজ ধরে তারা একটা অটোতে চেপে চলল বকখালির দিকে। ব্রিজ থেকে দেখা যাচ্ছে দূরে বড় বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে, কোনোটা আবার সচল। এই জাহাজে করেই আমাদের প্রতিবেশী দেশে পণ্য সরবরাহ করা হয়। বকখালিতেই আজ রাতে ওরা থাকবে। সেখানে রয়েছে সি বিচ, পূর্বার খুব পছন্দের। তারা যখন বকখালি এসে পৌঁছলো তখন বাজে দুপুর 2টো। স্বাভাবিকভাবেই দুজনের পেটেই ইঁদুর ডন মারছে। অরণ্য বলল, শোন, এখানে একটা হোটেলে আপাতত খেয়ে নি, তারপর না হয় আমাদের রিসর্টে যাব। পূর্বাও মাথা নেড়ে সম্মতি জানালো। পথের পাঁচালি নামক একটি রেস্টুরেন্টে এসে ঢুকল ওরা। বেশ ছিমছাম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। পূর্বা একটা টেবিলে বসল। অরণ্য হাত ধুয়ে এসে বসে পড়ল তার পাশে। মেনু কার্ড দেখে অর্ডার দিতেই প্রায় 10 মিনিটের মধ্যেই খাবার এসে গেল। ডাল, ভাত, গলদা চিংড়ি আর কুমড়োর তরকারি বেশ সুস্বাদুই ছিল। জানা গেল এই রেস্টুরেন্ট থেকেই সাইট সিন দেখানোর জন্য টোটো ভাড়া পাওয়া যায়। অরণ্য কথা বলে রাখল যে তারা বিকেলে আবার আসবে। আজকের আবহাওয়াটা সুন্দর রয়েছে, রোদের তেমন তেজ নেই, ঠান্ডাটাও সেরকম নেই। রেস্টুরেন্ট থেকে তাদের রিসর্ট খুব একটা দূরে নয়। যেহেতু সেরকম ব্যাগপত্র ছিল না, তাই তারা হেঁটেই যাবে বলে ঠিক করল। পূর্বা হাঁটতে হাঁটতে দেখল বকখালির রাস্তাঘাট, গাছগাছালি, আরও কত কি, বেশ সুন্দর। কিছুক্ষণ পরেই এসে পৌঁছল সাগরালয় নামক রিসর্টে। রিসর্টে ঢুকতেই চোখে পড়ল বড় বড় গাছ দিয়ে চত্বরটা বেশ সাজিয়ে রেখেছে ওরা। দেখে বোঝাই যায় নিয়মিত দেখভাল হয়। রুম আগেই বুক করা ছিল। একটা বুকিং ছিল। হ্যালো স্যার, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, কি নাম স্যার? অরণ্য গঙ্গোপাধ্যায়। ইয়া স্যার, ওয়েট আ মিনিট, লেট মি চেক। ইয়েস স্যার, 2টো রুম অ্যালট করা আছে, রুম নাম্বার 8 আর 9। হ্যাঁ। ইয়েস স্যার। স্যার, আইডি প্লিজ। আইডি দেখে তিনি ফিরিয়ে দিলেন। তারপর অরণ্যকে চাবি ধরিয়ে দিলেন তিনি। এই নিন স্যার, হ্যাভ আ নাইস ডে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই পূর্বা প্রশ্ন করল, 2টো রুম কেন? কেন, তুই একটায় আমি একটায়? আমরা এক রুমে থাকছি না? না, মোটেই না, প্রাইভেসি মাস্ট। আমি তো কোনো তদন্তে আসিনি এখানে যে তোর সঙ্গে ফেলুদার মতো আমি আলোচনা করব। কথাটা বলার পর মুচকি হাসল অরণ্য। ওরা 2টো রুমের সামনে এসে দাঁড়ালো। পূর্বা বলল, আচ্ছা, আমরা এখানে স্রেফ ঘুরতে এসেছি এটা কিন্তু আমি একেবারেই মানতে পারছি না। বল না রে, কী কারণে এসেছি শুনি একটু। কেন, আমি স্রেফ ঘুরতে আসতে পারি না? আমার তো মনে হয় না। আর মনে করতে হবে না বেশি, যা চেঞ্জ করে নে, গাটা একটু এলিয়ে নে। বিকেলে ওই 4টের সময় বেরোবো। কথা মতো ওরা বেরিয়ে পড়ল বিকেল 4টের সময়। রুম থেকে ওরা যখন রিসর্টের গার্ডেনে এলো তখন দেখা গেল একজন টেবিলে বসে কাঁদছে। পূর্বার অরণ্য একবার নিজেদের মধ্যে চোখাচোখি করল। এরপর পূর্বাই প্রথম তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে কাকু? আপনি আপনি কাঁদছেন কেন? ব্যক্তির চুল উস্কো খুস্কো, পরনে একটা সাদা ছেঁড়া শাল আর একটা লুঙ্গি। চোখ থেকে সমান ধারায় জল বয়ে চলেছে। অরণ্যদের দেখে ব্যক্তি তাড়াতাড়ি চোখের জল মুছলেন, জোর করে যেন একটা মুখে হাসি এনে বললেন, আরে আরে বাবু, আপনারা কিছু দরকার? কন না, কি লাগবে? না, কিছু লাগবে না। আপনাকে কাঁদতে দেখি এলাম, কি হয়েছে? ও ও কিছু না বাবু, আমরা গেঁয়ো লোক, আমাদের নানান সমস্যা। সে তো বুঝলাম, কিন্তু রোজকার সমস্যাতে মানুষ এভাবে বাইরে বসে কাঁদে না। আপনার কিছু বলতে ইচ্ছে করলে বলতে পারেন। না 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 বাবু, কিছু না, জানা, আপনারা একটু ঘুরে আসুন। অরণ্য বেশ বলে বেরিয়ে যাচ্ছিল। 2 পা এগিয়েছে আর তখনই আবার ডাক পড়ল, বাবু। কান্না মেশানো গলা। অরণ্যরা ফিরে এলো। বললাম আপনাকে,
আচ্ছা, এবার বলুন কি হয়েছে। বলছি বাবু, আপনারা তো কলকাতার লোক, আপনাদের পুলিশে কারোর সঙ্গে চেনা নেই? তা আছে, কিন্তু কেন? এবার ব্যক্তি অঝরে কেঁদে উঠলেন। অরণ্যরা সেই বেঞ্চেই বসল। কিছুক্ষণ পর খানিকটা সামলে নিলেন নিজেকে, চোখ মুছে বললেন, বাবু, আমরা 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 ভীষণ গরিব বাবু। আমাদের বাড়িতে আমি আর একটা ছোট ভাই আর আমার মা থাকে। বিয়ে হয়েছিল আমার দুই ভাইয়ের, কিন্তু বছর দুয়েক আগে আমাদের দুজনের বউ মারা যায়, গ্যাস ফেটে গেছিল। কিন্তু আজ দুদিন হলো আমার ভাইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবু। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? সে কি করে? আমার আমার ভুটাই, ও জেলে, রোজ ভোর রাতে মাছ ধরতে বেরোয়। আচ্ছা, ও নিশ্চয়ই একা যায় না? আগে ওর সঙ্গে আরো 2-3 জন যায়। মুশকিলটা ওখানেই, ওর প্রিয় বন্ধুরা যাদের সঙ্গে সব সময় ওঠা বসা, কালু সান্টু, কেউ ফেরেনি। সেই যে সেদিন রাতের বেলা বেরোলো, আর কেউ ফিরল না। আচ্ছা, আপনি বললেন 3 জন থাকে। হ্যাঁ বাবু, ওদের সঙ্গে ওই বজ্জাত কৃষ্ণটা থাকে। আমার প্রথম থেকে ওকে ঠিক লাগেনি, সব সময় সব কাজে ভুটাইদের বাধা দিত। আমার তো মনে হয় বাবু, ওই শালাই 3 জনকে। তিনি আর কথা বলতে পারলেন না। ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসেছেন। শ্যামাদা, তুমি এখানে বসে গল্প করছো, ভেতরে গেস্টদের অসুবিধা হচ্ছে। যাও, এক্ষুনি গিয়ে টেবিলগুলো মুছে দাও। সবাই এখন চা খাবে, যাও যাও যাও। এরপর আর অরণ্যরা সেখানে থাকেনি। এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। পথের পাঁচালী রেস্টুরেন্ট থেকে ওরা একটা অটোতে চেপে বসল। ওরা এখন যাচ্ছে হেনরিস আইল্যান্ড, খুব বেশি দূরে নয়। অটো চালক একটা পুরনো হিন্দি গান লাগিয়েছে, লো ভলিউমে চলছে গানটা। অরণ্য আবার সেই গানটাই গুনগুন করছে। হঠাৎ পূর্বা বলল, কি রে, বললি না যে? কি বলতো? আমরা এখানে কেন এসেছি? আচ্ছা বেশ, বলছি। দূরে চাষের বাদা জমি দেখা যাচ্ছে। কিছু জায়গায় তো পরপর বেশ কিছু ডোবাও দেখা গেল। অরণ্য বাইরের দিকে মুখ ঘুরিয়েই বলল, এই যে ডোবার মতো যেগুলো দেখছি, সেগুলো কি জানিস? আসলে সেগুলো ডোবা নয়, সেখানে মাছের চাষ হয়, বিশেষত চিংড়ি মাছ। এখানে প্রায় প্রতিটি বাড়ির বাইরে বা বাড়ির কাছাকাছি একটি করে এরকম জলাশয় দেখা যাচ্ছে। এগুলো মাছ চাষের জন্যই করা। কিন্তু এটার সঙ্গে তোর এখানে আসার কি সম্পর্ক? তোর সাবজেক্ট তো মাছ নয়, তোর সাবজেক্ট তো পাখি। আসলে পূর্বা একটা রহস্যের গন্ধ পাচ্ছিল, তাই হালকা উত্তেজনার মধ্যেই রয়েছে ও। শোন পুরোটা, এই সুন্দরবনে জানিস তো প্রচুর চিংড়ির চাষ হয়। এই যে জলাশয়গুলো দেখছিস, এগুলোর প্রায় সবই সরকারের বানানো, একটা সাধারণ মানুষের বানানো। কিন্তু সরকারের এই প্রকল্প শুরুর আগে এই সুন্দরবনের দ্বীপগুলিতে চিংড়ির চাষ হতো দ্বীপের তীরে। নদীর তীরবর্তী অংশে চিংড়ি বা শুঁটকি এই ধরনের মাছ চাষ করতে গেলে একটা বড় জলাশয় বানাতে হবে। ফলে মানুষ কি করতো, সেই তীরবর্তী অঞ্চলের ম্যানগ্রোভ জঙ্গল কেটে দিত। ফলে মাটি আলগা হতে শুরু করলো। মাটি আলগা হতে শুরু করলে দ্বীপ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও আরও একটা সমস্যা দেখা দিল, সেটা হলো পাখিদের হ্যাবিটেট লস হতে শুরু করলো। এখন নিশ্চয়ই এরকম হয় না? আমি এতক্ষণ কথাগুলো হতো বললাম ঠিকই, কিন্তু এখনো বেশ কিছু দ্বীপে এটা হচ্ছে। তা যেটা বলছিলাম, সুন্দরবন হলো পরিযায়ী পাখিদের দেশ। এখানে প্রতি বছর প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। কিন্তু সেই পাখিরা তো এবার আসবে না, কারণ বেশ কিছু পাখি যেমন সুমচা বা ধর রাঙা হালতি, এই পাখিগুলো ম্যানগ্রোভ স্পেশালিস্ট। বুঝতেই পারছি, সেটা ম্যানগ্রোভ অরণ্যেই থাকে। এদের থাকার জন্য দরকার হয় ম্যানগ্রোভ। ওই ঘন ম্যানগ্রোভের জঙ্গল কেটে দিলে সেটা আর থাকছে না। কিংবা লিমোসো ল্যাপোনিকা, এই পাখি অনেক দূর থেকে এখানে আসে। এদের প্রয়োজন ম্যানগ্রোভের চ্যাটচ্যাটে মাটি, কারণ সেই মাটি থেকেই এরা নানা রকম কীট এবং কাঁকড়া খেয়ে থাকে। কিন্তু চিংড়ির চাষের ফলে এইসব পাখিদের যে অসুবিধা হচ্ছে, সেই নিয়েই আমি একটা আর্টিকেল লিখব পরের মাসের বিকল্পিক নামের সায়েন্স জার্নালে।
সেই কারণেই এখানে আসে। পূর্বা বুঝল দাদা এবারে রহস্যের টানে বেরোয়নি, কিন্তু অরণ্যের কপালে হয়তো রহস্য রোমাঞ্চ দিয়ে লেখা। ওরা এসে পড়েছে হেনরি আইল্যান্ডে। এখানে সমুদ্র সৈকত রয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এখানকার সমুদ্র সৈকত বেশ নির্জন। এমনকি অরণ্যরা যে পথে এতক্ষণ এলো তার বেশিরভাগটাই নির্জন রাস্তা। অটো তাদের বেশ কিছু দূরেই নামিয়ে দিয়েছিল, কারণ হেনরি আইল্যান্ডের বাউন্ডারির ভেতরে আর কোনো গাড়ি যায় না, হেঁটেই পেরোতে হয়। বেশ কিছুটা হাঁটার পর তারা নির্জন সমুদ্র সৈকত দেখতে পেল। দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে বটে, কিন্তু তারা বেশ অনেকটাই দূরে। বেশ কিছুক্ষণ তারা সেখানে কাটিয়ে ফিরে এলো রিসর্টে। পূর্বা বেশ কিছুক্ষণ ধরে অরণ্যকে একটা কথা জিজ্ঞেস করবে ভাবছিল, রুমে ঢোকার সময় করেই ফেলল। বলছি, রহস্যের গন্ধ পাচ্ছিস নাকি? হ্যাঁ, রহস্য কোথায়? আরে ওই যে কি যেন নাম লোকটার, হ্যাঁ ওই শ্যামাবাবুর ভাইয়ের হারিয়ে যাওয়ার ব্যাপারটা। ও আচ্ছা। অরণ্যের মুখ দেখে পূর্বার মনে হলো ও সেরকম কিছুই ভাবছে না। অরণ্য বলল, এদের রহস্যের কি আছে? সুন্দরবনে জঙ্গলের রাজাও তো তাদের টেনে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে রহস্যের কিছুই থাকে না। সারাক্ষণ গোয়েন্দা গল্প পড়িস না, যা গিয়ে রেস্ট নে, 9টায় রাখবো। পরদিন সকালবেলা ওরা বেরিয়ে পড়ল ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। লঞ্চে বকখালি থেকে ফ্রেজারগঞ্জ যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টা। প্ল্যান ছিল ফ্রেজারগঞ্জে গিয়ে ওরা বেরিয়ে পড়বে সাইট সিনে। হলোও তাই। লঞ্চ থেকে নেমে প্রথমেই ওরা গেল ওদের বুক করা গেস্ট হাউসে। ফেরি ঘাট থেকে কিছুটা হাঁটলেই এই অভিনন্দন গেস্ট হাউস। খুব বড় না হলেও সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গেস্ট হাউসের দরজা দিয়ে ঢুকতেই একজন জিজ্ঞেস করলেন, কাকে চাই? মাঝারি উচ্চতা, মাথা চুল প্রায় সবই সাদা, বয়স ওই 60 মতন হবে। অরণ্য উত্তর দিল, আমাদের বুকিং ছিল অরণ্য গঙ্গোপাধ্যায়। ব্যক্তি একবার ওদের দুজনকে আপাত মস্তক দেখলেন, তারপর বললেন, এই আই কার্ডটা ভেতরে দেখিয়ে দিন। হ্যাঁ, দুপুরে খাবার খেলে জানিয়ে যাবেন, নইলে খাবার বানিয়ে নষ্ট করতে পারবো না। ব্যক্তির কর্কশ স্বরে কথাগুলো বলে বাগানের দিকে চলে গেলেন। পূর্বার একটু অদ্ভুত লাগলো। ওরা আইডি দেখিয়ে চাবি নিয়ে রুমে চলে এলো। এখানেও একই রকম দুটো রুম নেওয়া হয়েছে। ব্যাগ রেখেই ওরা বেরিয়ে পড়ল। ফ্রেজারগঞ্জ ফেরিঘাট থেকে সব লঞ্চ ছাড়া হয়। ওরা যখন সেখানে পৌঁছল, সেই মুহূর্তে একটা লঞ্চ ছাড়ার জন্য তৈরি হচ্ছিল। অরণ্য কথা বলে জানতে পারল সেখানে তাদের জায়গা হবে। তারা চেপে বসল। লঞ্চ নেমে পড়েছে জলে। এই লঞ্চে অনেকেই রয়েছে। লঞ্চের ভটভট শব্দ আর দুলুনিতে এগিয়ে যাচ্ছে গভীর জলে। অরণ্য হাত দেখিয়ে বলল, ওই দেখ, দূরে দেখছিস 3টে দ্বীপ? একটা যেখানে আমরা কাল ছিলাম, বকখালি। অন্য দুটো হলো সাগরদ্বীপ আর জম্বুদ্বীপ। পাশ থেকে একজন বলে উঠলেন, ওই সাগরদ্বীপেই রয়েছে কপিল মুনির আশ্রম। গঙ্গাসাগরের মেলাও বসে সেখানে। কথাগুলো যিনি বললেন তার বয়স 50 কি 55। ফুলহাতা শার্ট পরে রয়েছেন, গায়ে একটা হাফ কোট চাপানো, কাঁধে একটা সাইড ব্যাগ। তিনি এবার অরণ্যের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনারা কি কলকাতা? না না, আসানসোল। আপনি? আমি কলকাতায় থাকি, বেহালা। আচ্ছা। তাই মিষ্টি মেয়েটি আপনার বোন বুঝি? আগে। হঠাৎ মাঝি লঞ্চ থামিয়ে দিল। লঞ্চ দুলছে ঢেউয়ে। দুলুনিতে ভয় পেয়ে অনেকে চিৎকারও করছে, কেউ কেউ আবার বমি করে ফেলছে। অরণ্য সেসব কোনো অসুবিধে নেই, খুব শান্তভাবেই বসে রয়েছে সে। পূর্বার অবশ্য অসুবিধে হচ্ছে। অরণ্য সমুদ্রের দিকে তাকিয়ে বলল, চুপ করে বস, কিচ্ছু হবে না। মাঝি ভাই কিছু বলবেন, শোন এবার। সত্যিই তাই হলো। মাঝি সবাইকে চুপ করতে বললেন এবং নিজের বক্তব্য রাখলেন। আপনারা সবাই এখানে ঘুরতে এসেছেন। এই লঞ্চে ঘুরতে আসার অর্থ হলো এই দ্বীপগুলোকে ঘুরে ঘুরে দেখে নেওয়া। প্রকৃতির এই রূপ একবার দু চোখ ভরে দেখে নিন, জীবনে আর কিচ্ছু চাইবেন না। আজ আপনাদের একটা গল্প বলে শোনাবো। এই প্রকৃতির সুন্দর রূপকে আমরাই কিভাবে নষ্ট করেছি বা করছি, সেই গল্প। সবাই বেশ অবাক, পূর্বাও। কি বলতে চান তিনি? মাঝি আবার বললেন, এই যে এদিকটায় একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এর নাম হলো জম্বুদ্বীপ। এই দ্বীপে যাওয়া বারণ। কেন বারণ এক্ষুনি বলছি। বহু বছর আগে এই দ্বীপে মানুষ থাকতো। দ্বীপটা ছোট হলেও
এখানে প্রায় 120টা ঘর ছিল। এখানকার প্রায় সবাই মাছের চাষ করতেন। কি মাছ? শুটকি মাছ। এই শুটকি মাছ চাষের ফলে অরণ্য যা পূর্বাকে বলেছিল আগের দিন, পথে যেতে যেতে মাঝি ভাইও তাই বললেন। বেশ কিছুক্ষণ ধরে মাঝি এই দ্বীপগুলো সম্বন্ধে বললেন, তারপর একসময় চুপ করে গেলেন। প্রায় আধ ঘন্টার বেশি সময় তারা লঞ্চে ছিল। প্রথমে ভয় লাগলেও পরের দিকে পূর্বার ভালোই লাগছিল। অরণ্য নিজের মনে বাইনাকুলার দিয়ে পাখি দেখছিল। এমন সময় হঠাৎ পূর্বা অরণ্যর জামার হাতাটা টেনে দিয়ে বলল, দাদা, বল। আমি যেদিকে দেখতে বলবো ওদিকেই দেখবি, হুট করে কিন্তু দেখবি না। তোর ঠিক 4 জনের পরে। বাকিটা বলতে পারল না পূর্বা। অরণ্য ইশারায় চুপ করতে বলেছে ওকে। আমি জানি লোকটা সকাল থেকে আমাদের পিছনে আছে, কিন্তু কেন সেটা বুঝছি না। ব্যক্তি যে সকাল থেকে তাদের পিছনে রয়েছে সেটা আদৌ পূর্বা বুঝতে পারেনি। ওই লঞ্চে ওঠার পর বুঝতে পেরেছিল। একটু অবাকই হলো দাদার কথা শুনে। লঞ্চ ততক্ষণে পাড়ে এসে দাঁড়িয়েছে। পূর্বা একমনে সমুদ্রের দিকে তাকিয়ে এসব ভাবছিল। অরণ্যর গলা শুনে হুঁশ এলো। নেমে আয়। পূর্বা নেমে এলো। তারা এগিয়ে চলল বাজারের দিকে। সামনেই বড় বাজার। হঠাৎ অরণ্য থেমে গেল, পিছনে ঘুরে বলল, আয় আমার সঙ্গে। তারপর দৌড়ে সেই মাঝির কাছে গেল। মাঝি ভাই সে সময় আরেক মাঝির সঙ্গে কথা বলছিলেন বসে। অরণ্যকে ফিরে আসতে দেখে বেশ একটু ঘাবড়ে গেলেন। বললেন, আগে কিছু বলবেন? এই যে আপনি এক্ষুনি ওনাকে বললেন আপনার বন্ধুর হারিয়ে যাবার কথা বলছিলেন। কথাটা শুনে মাঝির মুখে অন্ধকার নেমে এলো। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। অরণ্য আবার জিজ্ঞেস করল, দেখুন, আমি জানতে চাইছি কারণ না, কাল আমাদের ভুটাইয়ের দাদার সঙ্গে কথা হয়েছিল। উনিও খুব ভেঙে পড়েছেন। আপনার নাম বোধহয় কৃষ্ণ, তাই না? লোকটা অরণ্যের মুখে নিজের নাম শুনে একটু চমকে গেলেন যেন। পূর্বার মনে ধীরে ধীরে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। দাদার নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে ইন্টারেস্ট জেগেছে, তাই তো এত খবর নিচ্ছে। মাঝি এবারে বললেন, আসলে আমরা সেদিন ভোর রাতে বেরিয়েছিলাম। আমি, শান্টু, কালু আর ওই ভুটাই। বেরোনোর সময় আমি বলেই দিয়েছিলাম আমি কিন্তু জম্বুদ্বীপে যেতে চাই নে। সবাই জানে সেখানে গেলে দক্ষিণদায় আর ছাড়বেনি। সেখানে যাওয়া মানে তার শান্তি ভাঙা। কিন্তু ভুটাই সব সময় একরোখা, কারোর কথা শোনে না। আমি যাব না বললে আমাকে ওই নিজের কাটারিটা বের করে দেখালো। উপায় না দেখে আমিও গেলাম। সব ঠিকই ছিল জানেন, হ্যাঁ, জাল ফেলে মাছ ধরা হয়ে গেছিল। কিন্তু ভুটাই আবার নিজের ওস্তাদি দেখালো। ওর হঠাৎ মনে হলো ভেতরে কি আছে দেখে আসবে। আমি কত ডাকলাম পিছন থেকে, কেউ একটা কথা শুনলে না। আমি নৌকা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবলাম কেউ আসছে না কেন। হঠাৎ করে গলার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা কালুর। আমি বারবার ওর নাম ধরে ডাকলাম, কালু কালু, কিন্তু আর কোনো সাড়া পেলাম না। আরও 5 মিনিট পরে আরও একটা আওয়াজ। তারপরে বুঝলাম কেউ দৌড়ে আসছে। আমি ভাবলাম সবাই কিছু দেখে ভয় পেয়ে হয়তো দৌড়ে আসছে। আমি নৌকা ঘুরিয়ে বসেছিলাম, ওরা এলেই বেরিয়ে যাব। কিন্তু দেখলাম দৌড়ে আসছে শুধু শান্টু, কিন্তু ওর পেছনে আরেকটা কেউ আছে। ওর মুখ, হাত, পা সব হাড়ের বাবু, সব হাড়ের। কথা বলতে বলতে মাঝি কাঁদতে শুরু করেছেন। ওইভাবেই বলে চললেন, ওটা কে বাবু আমি জানি না বাবু, ওটা কে আমি জানি না। আমরা শুনেছিলাম এই দ্বীপের দক্ষিণদায় থাকে, কিন্তু ভূত। শান্ত আমাকে বারবার বলতে লাগলো, পালা কৃষ্ণ পালা। আমি কিছু না বুঝে নৌকা চালালাম। শেষে যখন নৌকা দ্বীপের কাছে বাঘ ঘুরছে, দেখলাম ওই কঙ্কালটা শান্তুর মাথাটা ধরে ঘুরিয়ে দিল বাবু, ও বাবু। অরণ্যের ভ্রু এখন সেকেন্ড ব্র্যাকেট। বোঝা মুশকিল সে কি ভাবছে। আবার বলল, ওটাই দাদা ভাবছেন আপনি এর সঙ্গে জড়িত। ভাবলে আর কি করবো বলুন বাবু, ভগবান জানেন সব। অরণ্যরা সেখান থেকে চলে আসছিল। হঠাৎ মাঝি প্রশ্ন করলেন, আচ্ছা বাবু, আপনি কি শহরের গোয়েন্দা? শ্যামা কাকু কি আপনাকে এ কাজে লাগিয়েছেন? না, কেউ আমাকে নিয়োগ করেনি। আর আমি ঠিক গোয়েন্দা নই।
ওই অপরাধ নাশক বলতে পারেন। অরণ্যরা এগিয়ে যাচ্ছিল, হঠাৎই সেই বয়স্ক ব্যক্তি এসে দাঁড়ালো তাদের সামনে, যিনি পূর্বাকে লঞ্চে সাগরদ্বীপে কপিল মুনির মন্দিরের কথা বলেছিলেন। ভদ্রলোকের চেহারার ব্যাপারে আগেই বলেছি। ব্যক্তি এবার অরণ্যকে প্রশ্ন করলেন, আপনারা ওই মাঝির সঙ্গে জম্বুদ্বীপ নিয়ে কথা বলছিলেন শুনলাম। হ্যাঁ, কেন বলুন তো? আমার পরিচয়টা আগে দিই। নমস্কার, আমি চন্দ্রশেখর বসু। আমি একজন প্রত্নতাত্ত্বিক। কিছুদিন আগে আমি একটা খবর পাই যে এখানে এক দ্বীপে কুষাণ যুগের জিনিসপত্র পাওয়া গেছে মাটি খুঁড়ে। এবার এই খবরটা কাগজপত্রে বেরোয়নি বটে, আমার কিছু সোর্স রয়েছে, তারা আমাকে অনেক সময় এই সমস্ত খবর টবর দেয় আর কি। তারপর আমি এসে দেখি আর সব ঠিক মনে হলে সরকারকে খবর দিই। আর তাছাড়া এটা যেখানে পাওয়া গেছে সেটা একটা নো ম্যানস ল্যান্ড। কথাটা শুনে পূর্বা বেশ একটু অবাকই হয়ে গেল। অরণ্য তবে একটুও বিচলিত হয়নি, নির্বাক। চন্দ্রশেখর বাবু আবার বললেন, আমি ওই কারণেই এখানে এসেছিলাম আর কি। কালকে জম্বুদ্বীপ যাব বলে প্ল্যান করেছি, যদিও তার জন্য আমাকে পারমিশন করাতে হবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। দেখি। আরও বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথাবার্তা চলল। ততক্ষণে দুপুর গড়িয়েছে। তারা এখন রয়েছে বাজারে। পূর্বা একটা দোকানে দাঁড়িয়ে কানের দুল দেখছে। মেয়েদের স্বভাব যা হয় আর কি। অরণ্য ঠিক পূর্বার দিকে পিঠ করে দাঁড়িয়ে কথা বলছে চন্দ্রশেখর বাবুর সঙ্গে। এমন সময় হঠাৎ পূর্বার গলার আওয়াজ শুনে মনে হলো যেন কেউ ওর মুখ চেপে ধরেছে। অরণ্য পিছন ঘুরে দেখল, কই কেউ নেই তো। একটু দূরেই একজন পূর্বাকে জাপটে ধরে নিয়ে যাচ্ছে। পূর্বা যেন নেতিয়ে পড়েছে। অরণ্য দৌড় দিল। যে পথে ওরা দৌড়চ্ছে সেই পথ একেবারে ফাঁকা, মেঠো পথ। রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে লোকটা পড়ে গেল। পূর্বাও পড়ে গেল। লোকটা বেশ কিছুটা এগিয়েছিল। সে পূর্বাকে ধরে ফেলতেই দৌড় শুরু করলো আবার। অরণ্য একবারের জন্য থামিনি। ও লোকটার পিছনে দৌড়তে লাগলো। কিন্তু রাস্তার বাঁক ঘুরতে লোকটা উধাও, আর কাউকে দেখা গেল না। অরণ্য চারিদিকে দেখে আবার ফিরে এলো। ততক্ষণে চন্দ্রশেখর বাবু পূর্বার শুশ্রূষা শুরু করেছেন। ওনার ব্যাগই ফার্স্ট এড বক্স ছিল। পূর্বা অজ্ঞান, হয়তো ওকে ক্লোরোফর্ম দেওয়া হয়েছে। কি হলো, ধরতে পারলেন না? বাঁকটা নিতেই উধাও হয়ে গেল। ফার্স্ট চেক করলেন? হ্যাঁ, ঠিকই আছে, মনে হয় ক্লোরোফর্ম। আমার খেয়াল রাখা উচিত ছিল, সকাল থেকেই পিছু নিয়েছিল। সে কি মশাই, সকাল থেকে আপনাদের পিছু নিয়েছিল? কিন্তু কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ পূর্বার পায়ের কাছে একটা চিরকুট দেখতে পেল অরণ্য। এটা কি? একটা সাদা কাগজে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে, টিকটিকি, এইটা তোর বাড়ি নয়, এই সব কলকাতায় করবে। এটা সুন্দরবন, বেশি খোঁজ খবর নিতে হবে না। যেমন এসছিস তেমনই বাড়ি ফিরে যা। খুব সম্ভবত এটা ওকে ফেলে চলে যাবার সময় রেখে গেছে। এরপর তারা সেখান থেকে চলে এসেছিল গেস্ট হাউসে। পূর্বার পায়ে বেশ খানিকটা কেটে গেছে। বেশ কিছুক্ষণ পরে তার জ্ঞান এলো। চন্দ্রশেখর বাবুও সামনেই একটা হোটেলে উঠেছেন। কথা হলো কাল আবার দেখা করবেন। বিকেলবেলা অরণ্য একটা জায়গায় বেরিয়েছিল। পূর্বা রুমেই ছিল। অরণ্যের কাছে বই সব সময় থাকে, তাই অরণ্যই একটা গোয়েন্দা গল্পের বই ওকে দিয়ে বলল, আমি একটু ঘুরে আসছি, কাজ আছে একটু। বার্ড ওয়াচিং? হ্যাঁ, বার্ড ওয়াচিংই বটে। যাই আমি, তুই সাবধানে থাকিস। পূর্বা কিছুই বুঝল না। দাদা কি অন্য কিছু বোঝাতে চাইল, কে জানে। অরণ্য ফিরল 8টা নাগাদ। এর মধ্যে আর উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। চন্দ্রবাবুর সঙ্গে দেখা হয়েছিল। কাল সকালে আমরা আরও কিছু সাইট সিন দেখতে যাব। চন্দ্রশেখর বাবু যে কখন চন্দ্রবাবু হয়ে গেল পূর্বা সেটা টেরও পেল না। রাতে ডিনার টেবিলে যখন অরণ্য বসল, তখন গেস্ট হাউসের বাকিদের খাওয়া হয়ে গেছে। পূর্বা আর অরণ্যই শুধু বাকি। সকালবেলা যিনি কর্কশ শব্দে কথা বলেছিলেন তিনি আবার খাবার পরিবেশন করছিলেন। অরণ্য তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে সাইট সিন বলতে আর কি কি রয়েছে একটু বলতে পারবেন? বুড়ো এবারও কর্কশ স্বরে বললেন, কেন, গাইড নিয়ে নেবেন, সব দেখিয়ে দেবে। আমার তো ওটা কাজ নয়। বলেই তিনি বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ অরণ্য একটা কথা বলাতে তিনি থেমে গেলেন। আপনার নাতি কবে থেকে নিখোঁজ? বয়স্ক ভদ্রলোক ফিরে তাকালেন। ফিরে তাকালেই দেখা গেল ব্যক্তির চশমার কাঁচ ভিজে গেছে। দাদা যে এই সব খবর নিতেই বাইরে গিয়েছিল, পূর্বা সেটা এতক্ষণে বুঝল। অরণ্য আবার বলল, দেখুন, ব্যাপারটাকে একটু খুলে বলবেন কি হয়েছিল? আজ আমার বোনের উপর অ্যাটাক হয়েছিল।
কি বলেন বাবু? তাই বলছি একটু খুলে বলুন। সামনে চেয়ারটা টেনে বসলেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। আমার নাম রবি ঘোষ। আমাদের ঘর এই পাশেই। সারাদিন এখানে কাজ করে আমি বাবু ঘর চলে যাই। আমার ঘরে রয়েছে আমার ছেলে, বৌমা আর আমি। আর ছিল আমার নাতিটা। পূর্বা আর অরণ্য মন দিয়ে শুনছিল। তিনি আবার চোখ মুছে বললেন, আমি রোজ এখানে এলে আমার নাতিও মাঝে সাঝে চলে আসতো। ওর বয়স 5 বছর। আমার বড় কাছের ছিল বাবু, আমার বড় কাছের ছিল। সারাক্ষণ আগলে রাখতাম। আমার ছেলে জেলে, বুঝতেই পারছেন। ছেলে সকালে বেরোয় আর আমিও এখানে ভোর ভোর এসে যাই, রান্না করতে হয়। নাতিটা রোজ 8টার সময় এখানে চলে আসতো, একাই আসতো। যদিও আমি অনেকবার বৌমাকে বারণ করেছি, কিন্তু একা বউ মানুষ, বোঝেনি তো, ছেলে থাকতে চায় না। আর বৌমা তো আর বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই ওকে ছেড়ে দিত। ও সুন্দর এসেও যেত। 5 দিন আগের কথা, 10টা বেজে গেছিল সেই সময়। আমি রান্না করছিলাম। দেয়াল ঘড়িতে সময় দেখে ভাবলাম এখনো এলো না কেন। ঘর গেলাম একটু, কিন্তু ঘর গিয়ে শুনলাম সে বেরিয়েছে সকালেই। তারপর কত খোঁজ হলো, গোটা ফ্রেজারগঞ্জ খোঁজা হলো, কোনো লাভ হলো না বাবু, কোনো লাভ হলো না। বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। পূর্বা মনে মনে ভাবল, মানুষটা বাইরে থেকে নিজেকে কড়া দেখালেও ভেতর থেকে যে কতটা নরম সেটা এখন বোঝা গেল। অরণ্য সব শুনে বলল, আপনাকে কথা দিতে পারছি না, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার নাতিকে ফিরিয়ে আনার। সত্যি বলছো বাবা? তোমার মঙ্গল হোক বাবা, তোমার মঙ্গল হোক। শুধু আমার নাতিটাকে খুঁজে এনে দাও, আমার নাতিটাকে খুঁজে এনে দাও তুমি। রাত তখন কত হবে জানা নেই। চারিদিকে শুধুই কুয়াশা, তার উপর পিচ কালো অন্ধকার। চারিদিকে কোনো কিছুর শব্দ নেই। নির্জন এই জঙ্গলে শব্দ বলতে শুধু ঝিঝিদের ঝংকার। রাতে জঙ্গলের তাপমাত্রা সাধারণের তুলনায় অনেকটাই কম থাকে। হঠাৎ শুকনো পাতা মারিয়ে আসার শব্দ শোনা গেল। এই পরিবেশে কারোর আগমন অনেকটা অশরীরীদের কথাই মনে করায়। শব্দটা ধীরে ধীরে কাছে আসে। কিছুক্ষণ পরে সে শব্দটা থেমে গেল এক জায়গায়। যেখানে থামলো সেখানে একজন বসে রয়েছে। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু বোঝা যায় শুধু কেউ যেন শাল মুড়ি দিয়ে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ব্যক্তি পিছনে ঘুরে বসে, আগন্তুকের আপাদ মস্তক শাল মুড়ি দেওয়া। এই ঠান্ডায় সেটাই স্বাভাবিক। আগন্তুকের মুখ থেকে শব্দ এলো এবার, দাদা, কাজ হচ্ছে মনে হচ্ছে। টিকটিকিটা আজকে বাকি দিনটা শান্তই ছিল, বাইরে তেমন একটা দেখা যায়নি। ব্যক্তি তখনও মাংসের হাড় চিবিয়ে চলেছে। মাংস শেষ করে বলল, ঠিকই আছে, নজর রাখ বেটার উপর। তোরা ওই ভজুয়া মেয়েটাকে তুলে আনতে পারলো না। কি আর বলবো তোদের, হ্যাঁ? পাল্টি খেয়ে পড়ে গেছিল তো। যাই হোক, নজর রাখ। এই ধান্দাটা ঠিকঠাক চলে গেলে আরো কয়েকটা দেখ। 2 পেটি দিবে বলেছে, মাথায় আছে তো? হ্যাঁ দাদা, দেখছি। বলেই সেই ব্যক্তি অন্ধকারের দিকে পা বাড়ালো। আর আগন্তুক ফিরে চলল যে পথে এসেছিল সেই পথে। একটা সময় মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। চল বেরিয়ে পড়ি, চন্দ্রবাবু বাইরে অপেক্ষা করছেন।
অরণ্য আর পূর্বা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছে। আজ তারা যাবে কার্গিল আইল্যান্ড। যথারীতি অটোতে চেপেই রওনা দিয়েছে। আজ তাদের সঙ্গে রয়েছে প্রত্নতত্ত্ববিদ চন্দ্রশেখর বাবু। এই দুদিনে এই ভদ্রলোকের সঙ্গে অরণ্যের বেশ একটা ভালো সখ্যতা হয়ে গেছে। পূর্বা সেটা লক্ষ্য করেছে। অবশ্য মানুষটাও বেশ ভালো, পূর্বাকে বেশ স্নেহ করেন। পূর্বা সেদিনের জন্য বারবার ওকে ধন্যবাদ জানিয়েছে। তারা এখন কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছে। চারিদিকে সবুজের বাহার। পূর্বা দু চোখ ভরে প্রকৃতি প্রায় শুষে নিচ্ছে যেন। অরণ্য অবশ্য নিজের কাজেই ব্যস্ত, চোখে বায়নাকুলার। অরণ্য ইতিমধ্যে আর্টিকেলটা লেখা শুরু করেছে। সময় পেলেই কিছু জিনিস নিজের ফোনের নোটপ্যাডে নোট করে নেয়। আজ যে আইল্যান্ডে যাচ্ছে সেটি একটি নির্জন আইল্যান্ড। খুব কম মানুষই সেখানে যায়। প্রায় মিনিট 20 অটো চলার পর থামল এক জায়গায়। সামনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, কিন্তু সমুদ্র সৈকতের বিধ্বস্ত অবস্থা। অটো চালককে জিজ্ঞেস করায় জানা গেল আমফান ঝড়ের ফলেই নাকি এই অবস্থা। সিমেন্টের চাতাল বানানো ছিল, কিন্তু সেই চাতাল পর্যন্ত ভেঙে গেছে। ওরা গিয়ে বসলো বালির ওপরে। আজ একটু শান্তিতে বসে কথা বলতে চায়। কয়েক মিনিট চুপচাপ বসে থাকার পর পূর্বা প্রশ্ন করল অরণ্যকে, তাহলে তদন্ত শুরু করে ফেলেছিস? তা করতে একরকম বাধ্য হলাম রে। তা কি বুঝছিস? জম্বুদ্বীপে যে কিছু একটা চলছে সেটা বুঝতেই পারছি, কিন্তু পুরোটা স্পষ্ট নয়। চন্দ্রবাবু এবার মুখ খুললেন। কাল তাহলে আমাদের অভিযানটা হচ্ছে তো? তা হচ্ছে বই কি। কিসের অভিযান? জম্বুদ্বীপে অভিযান। সে কি? সেখানে তো যাওয়া ব্যান আছে। চিন্তা নেই, আমাদের কাছে পারমিশন থাকবে। চন্দ্রবাবু সেই ব্যাপারে ব্যবস্থা করছেন, দেখা যাক। আমার যে কারণে এখানে আসা সেই বিষয়ে আমি খবর নিয়েছি, কিন্তু কথা শেষ হলো না, হঠাৎ অরণ্য উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ান, যে কোনো মুহূর্তে আমাদের উপর অ্যাটাক হতে পারে। কেন? হঠাৎ কি হলো? কেউ আমাদের উপর নজর রাখছে রে। আর সেটা কিভাবে বুঝলে? ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। চলুন চন্দ্রবাবু, এবার ওঠা যাক। ওরা উঠে পড়ল। সেখান থেকে কিছুটা হাঁটতেই তারা আবার একটা অটো পেয়ে গেল। এবার গন্তব্য ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। সেখানে একটা জিনিস তাদের দেখা হয়নি, সেটা যে কি পূর্বা সেটা জানে না। অরণ্যকে জিজ্ঞেস করতে সে বলল, চল দেখবি, ইতিহাসের সাক্ষী বহন করছে এমনই একটা জিনিস। পূর্বা বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত। সেখানে তখন বেশ ভিড়। এই মুহূর্তে সকাল 10টা বাজে। সবাই জলকেলিতে ব্যস্ত। সামনে বেশ কিছু নৌকো দাঁড়িয়ে রয়েছে যাত্রীদের অপেক্ষায়। চন্দ্রবাবু বললেন, আচ্ছা পূর্বা, তুমি কি জানো এই ফ্রেজারগঞ্জের নাম ফ্রেজারগঞ্জ কেন হলো? না, এটা তো জানি না। বেশ বেশ, শোনো তাহলে। ব্রিটিশ ভারতের বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নাম অনুসারে এই নামটা হওয়া। ব্রিটিশদের শাসনকালে এই স্থানটা নারায়ণতলা নামে পরিচিত ছিল। 1903 সালে স্যার অ্যান্ড্রু ফ্রেজার এই অঞ্চলে একটা বাংলো নির্মাণ করেন এবং এখানে নিয়মিত ছুটিছাটা কাটাতেও শুরু করেন। তার সময়ে তিনি এই এলাকার উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় জনগণ এই স্থানের নাম পরিবর্তন করে ফ্রেজারগঞ্জ রাখার সিদ্ধান্ত নেয়। ওয়াও, তাহলে তো তিনি বেশ ভালো মানুষই ছিলেন বলতে হবে। আহা, সে গুড়ে বালি। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি বঙ্গভঙ্গে ইন্ধন দিয়েছিলেন খুব করে। শুনে পূর্বা মুখ বেঁকালো। অরণ্য বলল, আচ্ছা এবার তোকে এই ফ্রেজার সাহেবের বাগান বাড়ি দেখায়। তারা এগিয়ে চলল সমুদ্র সৈকত ধরে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলো একটা ভাঙাচোরা ঘরের সামনে। ইটের উপর ইট পড়ে রয়েছে। একটা ভগ্নস্তূপ ছাড়া কিছুই বলা চলে না। দোতলার কিছু অংশ এখনো রয়েছে শুধু দেখার জন্য, ছুলেও হয়তো পড়ে যেতে পারে। অরণ্য ওপরের তলার সেই আধভাঙা দেওয়ালের দিকে তাকিয়ে ভাবছিল, কোনো এক সময় হয়তো এই দেওয়ালের কাছে বসেই ফ্রেজার সাহেব হয়তো সমুদ্রের জোয়ার ভাটা দেখতেন। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। উনি কখনো ভাবেননি হয়তো যে তারই বাগান বাড়ি এইভাবে একদিন ভেঙে চুরে পড়ে থাকবে। অরণ্যের হুঁশ ফিরল পূর্বার ডাকে। কিরে বল, এটা কি? আর এই ভাঙাচোরা বাড়িটা কার? এটাই ফ্রেজার সাহেবের বাগান বাড়ি। সে কি এরকম অবস্থা? ঝড় জলেই অবস্থা হয়ে গেছে। আচ্ছা এবার এদিকে দেখ। অরণ্য এবার ঘরের দিকে পিছন ফিরে দেখল।
সামনে রয়েছে বেশ কিছু হাওয়া কল। এই হাওয়া কল দিয়ে একসময় বিদ্যুৎ উৎপাদন হতো। পূর্বা হাওয়া কলের দিকে তাকালো বটে, কিন্তু তার মন আটকে আছে ফ্রেজার সাহেবের বাগান বাড়িতেই। সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। অরণ্য আর চন্দ্রবাবু হাওয়া কলের ইতিহাসের কথা বলছিল। দুপুর গড়িয়ে আসছে, রোদটা এবার বেশ গায়ে লাগছে। অরণ্য ডাক দিল পূর্বাকে। চল পূর্বা, বেরিয়ে আয়। পূর্বা কিন্তু সাড়া দিল না। পূর্বা মাঝে মাঝে মজা করে বটে। অরণ্য আবার বলল, এই এটা অনেক পুরনো, ভেঙে যেতে পারে। ভেতরে কেন গেছিস? বেরো শিগগিরি। দাদা! অরণ্য ছুটল সমুদ্রের দিকে। একটা মোটর বোট ছুটে যাচ্ছে দ্রুত গতিতে দূর থেকে দূরে। এটা কি করলাম আমি? অরণ্য চিৎকার পুরো সমুদ্র সৈকতের মানুষের কান পর্যন্ত পৌঁছল। শীতের দুপুর। জঙ্গলে শীতের প্রকোপ একটু বেশিই থাকে। নির্জনের জঙ্গলে একজন আগন্তুক হাঁটছে চ্যাটচেটে মাটিতে পা ফেলে। হাতে একটা বস্তা। সেই বস্তা যে বেশ ভারী, চলার ধরন দেখেই বোঝা যায়। কখনো সে সেই বস্তাকে হাতে করে নিচ্ছে, আবার কখনো মাটিতে খসড়ে নিয়ে যাচ্ছে। এভাবেই যেতে যেতে একটা সময় থামল। আগন্তুকও এই শীতের দিনেও প্রচণ্ড ঘেমে গিয়েছে। এখন আগন্তুকের সামনে একজন বসে। আগন্তুককে দেখে তিনি বললেন, কিরে, এই ঠান্ডায় এত ঘেমে গেলি? আরে দাদা, টিকটিকির বোনটাকে তো নিয়ে এলাম। যাক যাক যাক, খুব ভালো। আয় আয়, একটু জিরিয়ে নে, আয়। সেই আগন্তুক সামনের ব্যক্তির পাশে বসতে গেছে। তখনই ব্যক্তি আগন্তুকের চুলের মুঠি ধরে বললেন, কিরে, আমার বরাবরই করবি? আমার পাশে বসবি? শুনে রাখ, এই জম্বু দ্বীপের রাজা আমি, রাজা। অরণ্য, কি ভাবছো এবার? ফ্রেজারগঞ্জে পূর্বার অপহরণের পর কেটে গেছে প্রায় 3 ঘন্টা। অরণ্য একেবারে অস্থির হয়ে পড়ছিল। ওর মতো একজন মানুষ এরকম ভুল আগে কখনো করেনি, কিন্তু সে এখন নিজেকে সামলে নিয়েছে। এখন তারা বসে রয়েছে অভিনন্দন গেস্ট হাউসে। দাঁতে দাঁত চেপে সে বলল, আমাদের যা প্ল্যান ছিল সেটাই হবে। আগে চলুন বেরিয়ে পড়ি, ফরেস্ট রেঞ্জারের অফিসে যেতে হবে। কিন্তু সে তো অনেক দূর, সম্ভব নয়, এতটা সময় নেই আমাদের কাছে। তাহলে উপায়? একটা উপায় আছে, দাঁড়াও। বলে চন্দ্রবাবু রুমের টেলিফোনটা তুলে একটা নাম্বার ডায়াল করলেন। হ্যালো, হ্যাঁ আমি চন্দ্রশেখর বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে জায়গাটার ব্যাপারে বলেছিলাম সেখানে একটা মারাত্মক কাণ্ড হয়ে গেছে। এরপর পুরো ঘটনা চন্দ্রশেখরবাবু বললেন সেই ব্যক্তিকে। তারপর ওপাশ থেকে কি উত্তর এলো শোনা গেল না, শুধু শোনা গেল, বেশ বেশ, আচ্ছা তাহলে আমি কথা বলে দেখি, বুঝলে? না হলে বেশ, আমি দেখছি, তোমাকে জানাই তাহলে। ওকে। রিসিভারটা রেখে চন্দ্রবাবু বললেন, দেখো, আমি এখন ফরেস্ট ডিপার্টমেন্টের হেড অফ ফরেস্ট ফোর্সকে ফোন করেছিলাম, অধীর বর্মন। উনি বললেন ফ্রেজারগঞ্জ থেকে ফরেস্ট রেঞ্জারের অফিস প্রায় 200 কিলোমিটার। সে তো অনেক। এবার আমাদের দরকার ফরেস্ট রেঞ্জারের পারমিশন। সেটা সে হেড অফ ফরেস্ট ফোর্স কখনো করতে পারবে না, কারণ ডিপার্টমেন্টটা অন্য। তাই আমাদেরকে দরকার এমন কাউকে যে এখানে বসে সেটা করে দিতে পারবে। সেটা কি? আছে আছে, এমন একজন আছে। অধীরবাবুর একজন পুরনো বন্ধু, রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার রাজেশ গোয়েঙ্কা। তিনি এই ফ্রেজারগঞ্জেই থাকেন। তার ঠিকানাটা তিনি দিলেন। চলো আমরা সেখানে যাই। অরণ্যরা আর বিলম্ব না করে বেরিয়ে পড়ল। অটোতে যেখানে যেতে 15 মিনিটের বেশি সময় লাগল না। যখন তারা পৌঁছল রাজেশবাবুর বাড়ি, তখন বিকেল 4টে বাজে। রাজেশবাবুর বাড়িটি আসলে বাড়ি না বলে বাংলো বলাই ভালো। পুরনো দিনের বাংলো বাড়ির আদলে বানানো। বাড়ির চারপাশে রয়েছে বাগান, যা পরে জানা গিয়েছিল রাজেশবাবুর নিজের হাতে বানানো। এই বাগানে প্রচুর পাখির আনাগোনা হয়, তবে অরণ্যের সেসবের সময় নেই দেখার। পূর্বার অপহরণ প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। ও জানে না তার বোনের সঙ্গে কি হচ্ছে।
তারা কি খুব অত্যাচার করছে ওকে? না না, আর ভাবতে পারে না। অরণ্য দেখল হাফহাতা ফতুয়া আর পাজামা পরে বাগানের সুন্দর স্নিগ্ধ ছায়ায় বসে আছেন এক ব্যক্তি। ব্যক্তির বয়স ওই 50 কি 55 হবে। লোহার গেট খোলা ছিল। অরণ্য আর চন্দ্রবাবু এগিয়ে গেলেন। নমস্কার। ভদ্রলোক তাদের দুজনকে দেখে একটু ভ্রুকুটি করলেন, তারপর গম্ভীর গলায় বললেন, আপনারা ঠিক চিনলাম না। নমস্কার, আমি অরণ্য গঙ্গোপাধ্যায়। আমি একজন অর্নিথোলজিস্ট। আর আমার সঙ্গে রয়েছেন ইনি চন্দ্রশেখর বসু, ইনি একজন আর্কিওলজিস্ট। আমরা একটি বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। কিন্তু আপনারা আমার ঠিকানা পেলেন কোথায়? আচ্ছা, আগে বসুন। আপনদের খুব বিধ্বস্ত দেখাচ্ছে। এই গোপাল, দুটো চা নিয়ে আয় তো। আমরা সব বলছি। এবার চন্দ্রবাবু সবটা বললেন। প্রথম দিন থেকে সবটা জানালেন তিনি। অধীরবাবুরও নামও বললেন। ওনার নাম শুনেই ভদ্রলোক বললেন, আরে সে কি, অধীর পাঠাইছে? আগে বলবেন তো। এতক্ষণে চা এসে গেছে। রাজেশবাবু চায়ে একটা চুমুক দিয়ে বললেন, শুনুন, ওই দিকটায় কিছু যে একটা হচ্ছে সে নিয়ে একটা সন্দেহ সবারই ছিল। তবে আপনি বুঝছেন কি করে যে জম্বু দ্বীপেই আপনার বোনকে ওরা নিয়ে গেছে? আমার ধারণা তাই বলছে। কিন্তু আপনার ধারণা যে ঠিক তার তো কোনো মানে নেই। এই পারছেন, রেস্ট্রিক্টেড এরিয়াতে যেতে গেলে প্রচুর প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনাকে একটা ব্যাপার জানানো হয়নি। আমি মানে পেশায় অর্নিথোলজিস্ট হলেও আমি একজন অপরাধ নাশক। অর্থাৎ গোয়েন্দা? আপনার অবশ্য তাই বলেন, আমি আবার এটাকে খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, বুঝলাম। আমি দেখছি, আপনি একটু বসেন, আমি একটা কল করে আসি। প্রায় 10 মিনিট পরে রাজেশবাবু ফিরে এলেন। বললেন, ফরেস্ট রেঞ্জার অভিষেক বণিকের সঙ্গে কথা হলো। তিনি অনেক রকমের প্রশ্ন করছেন, সবটাই খুলে বলছি। উনি তারপর বললেন যে ব্যাপারটা দেখছেন। সেক্ষেত্রে তো অনেকটা দেরি হয়ে যাবে। আহা, আপনি উত্তেজিত হবেন না, আমাদের হাতে কিছুই নেই। আমি সবটাই বলেছি, কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনিও পারমিশন এখন পেলেও আমরা এখন যেতে পারবো না। এই সময় কোনো মাঝি যেতে চাইবে না সেখানে। অনেকবার অনুরোধ করার পরেও উপায় কিছুই হলো না। শেষে ঠিক হলো কাল পর্যন্ত অপেক্ষা করবে তারা। অরণ্যরা গেস্ট হাউসে চলে এলো। চন্দ্রবাবুও আজকের রাতটা অরণ্যের সঙ্গেই থাকবেন। এমনিও চিন্তায় অরণ্যের ঘুম আসবে না। রাতের খাবার টেবিলে অরণ্য শুধুই বসে রইল। তাকে না খেতে দেখে বয়স্ক রবিবাবু জানতে চাইলেন কি হয়েছে। সব কথা শুনে তিনি হতবাক। তারপর তিনি জম্বুদ্বীপ সম্বন্ধে আরও একটা কথা বললেন। আপনারা শুনেছেন কিনা জানি না, বলা হয় ওই দ্বীপে নাকি দক্ষিণ রায়ের বসবাস। দক্ষিণ রায় সবার রক্ষা করেন। তিনি সুন্দরবনের এক সময় রাজা ছিলেন। তার রাজত্বকালে এক বাঘের খুব উপদ্রব বাড়ে। তিনি সেই বাঘের সঙ্গে লড়াই করে নিজের প্রাণত্যাগ করেন এবং বাঘেরও মৃত্যু ঘটে। আর সেই থেকে তিনি দুষ্টদের সংহার করে চলেছেন। শোনা যায় জম্বুদ্বীপ তার বাস। ফলে ওখানে যারা যাচ্ছে তারা হারিয়ে যাচ্ছে বা হয়তো মৃত্যু ঘটছে। হয়তো তারা সবাই সুন্দরবনের ক্ষতি করতে চায়, তাই। এই বলে তিনি থেমে গেলেন, আর কিছু বললেন না। অরণ্য কিছু একটা ভাবছে চুপচাপ, হয়তো মনে মনে সবকিছুর একটা ব্যাখ্যা খুঁজছে। সারা রাত চিন্তায় কাটল। বেশি চিন্তা হলে অরণ্য একটা বিশেষ ব্র্যান্ডের চুইংগাম চিবোয়। সারা রাত অরণ্য তাই করল। ওর মতে এতে স্ট্রেস কমে। ভোর যখন 5টা বাজে তখন দরজায় টোকা। দরজা খুললেন চন্দ্রবাবু। রবিবাবু চা নিয়ে এসেছেন। তিনি চায়ের ট্রে রাখতে রাখতে বললেন, আসলে আপনারা তো তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, তাই চা আনলাম আর কি। চন্দ্রবাবু ওনাকে ধন্যবাদ জানালেন। উনি বললেন, আমার নাতিটা তো ফিরবে না মনে হয়। অন্তত ওর বোনটা ফিরে আসুক, কেউ তো একজন আসুক। বলে উনি ট্রে নিয়ে চলে গেলেন। অরণ্য, এবার উঠে পড়ো, দেখে উনি ব্যবস্থা করেছেন কিনা। হ্যাঁ, কিন্তু এত সকালে কি ওনাকে পাওয়া যাবে? এই বিপদে উপায় তো আর নেই, বাড়ি বসে তো থাকাও যাবে না। কিন্তু বিপদটা আমাদের, ওনার নয়। না অরণ্য,
অধীরবাবু বলেছেন উনি খুব ভালো মানুষ, উনি কোনোভাবেই হোক আমাদের সাহায্য করবেন। অরণ্য আর কিছু না ভেবে 6টার মধ্যে বেরিয়ে পড়ল। এই কয়েকদিনে সকালে সুন্দরবন অরণ্য আগেও দেখেছে, কিন্তু এত উদাস মনে হয়নি একদিনও। আজ মনে হচ্ছে অরণ্যের দুঃখে পুরো ফ্রেজারগঞ্জ উদাস হয়ে পড়েছে। আসলে আমাদের অন্তরে আনন্দ থাকলে আমাদের বাইরে সব কিছুই ভালো লাগে। অরণ্যরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল রাজেশবাবুর বাড়িতে। সকালে তার বাগানের দৃশ্য দেখার মতোই, বেশ কিছু বিরল প্রজাতির পাখির আনাগোনা দেখা যাচ্ছে, কিন্তু অরণ্যের সেদিকে খেয়াল নেই। তার মাথায় এখন অন্য চিন্তা। তারা যখন রাজেশবাবুর বাড়িতে পৌঁছল, তখন তিনি একটি গুল্ম জাতীয় গাছের কাছে দাঁড়িয়ে মালিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তার পরনে আগের দিনের মতোই ফতুয়া আর পাজামা। ওটা পুরোটা কেটে ফেলো, শেভ করে দাও পুরো, আর জল দিয়ে দিও। তারপর যখন পিছন ফিরে তাকালেন, তখন ওদের দেখে একটু অবাক হলেন। এ কি, আপনারা এত সকালে আছেন? বসেন বসেন। এ গোপাল, তিনখান চান রে। অরণ্যরা বসল। অরণ্য বলল, দেখুন রাজেশবাবু, আমাদের কাছে চা খাওয়ার সময় নেই, ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। উনি কি কোনো ব্যবস্থা করেননি? আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমি বলছি সব। গোপাল চা নিয়ে রাখলো টেবিলে। রাজেশবাবু চা ঢালতে ঢালতে বললেন, আপনারা যদি ভাবছেন আপনারা যাওয়ার পর থেকে আমি বসে আছি, তাহলে খুব ভুল ভাবছেন। আপনারা যাওয়ার পর আমি আরও কিছু জায়গায় ফোন করেছিলাম, কিন্তু কেউই তাড়াতাড়ি কাজটা করতে পারবে না। অভিষেক বণিক আমাকে বলেছে পারমিশন হতে হতে সন্ধে হয়ে যাবে। কে সন্ধে? না 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 না, তাহলে আমি পারমিশন ছাড়াই যাব। এই চলুন চন্দ্রশেখর বাবু, উঠুন 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 উঠুন, চলুন। আরে দাঁড়ান, আমি দেখছি। আমি আপনাকে এই কাজটা করতে দিতে পারি না, এটা একটা ক্রাইম। একটু অপেক্ষা করেন। এই বলে রাজেশবাবু ভেতরে চলে গেলেন। তিনি আর এলেন না। বেশ কয়েক ঘন্টা পেরিয়েও গেল। সূর্য মাথার উপরে। অরণ্য বেশ বিরক্ত হয়ে বলল, আরে এতক্ষণ হয়ে গেল চন্দ্রবাবু, চলুন, আর বসে থাকলে চলবে না। কিন্তু অরণ্য, আমাকে যে একবার ওয়াশরুম যেতে হবে, বুঝতেই পারছো আমার ডায়াবেটিস আছে তো। বেশ, যান শিগগিরই। সামনে দাঁড়িয়ে থাকা এক চাকর চন্দ্রবাবুকে নিয়ে গেল। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। চলো এবার। ওনার কোনো সাড়া শব্দ পেলাম না আমি ঘরে। দুজনে মিলে যখন বেরোতে গেল, গেটের দারোয়ান তাদের বেরোতে দিল না। তোমার বড়বাবু সেই কখন ভেতরে গেছেন, এখনো এলেন না। আমাদের কিন্তু আর বসার সময় নেই। এমন সময় গোপাল অর্থাৎ রাজেশবাবুর চাকর ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, আপনারা দয়া করে ভেতরে আসুন, বাবু সাড়া দিচ্ছেন না। ওরা তাড়াতাড়ি ভেতরে গেল। বড় বৈঠকখানার একেবারে মাঝামাঝি রাজেশবাবুর দেহটা পড়ে রয়েছে। ওরা দুজনেই অবাক। অরণ্য তড়িঘড়ি হাত দিয়ে নাড়ি পরীক্ষা করল। চন্দ্রবাবু গোপালকে প্রশ্ন করল, এরে এটা কখনো হলো? তিনি যে সেই ভেতরে গেছেন, তারপর তো আর বাইরেই এলেন না। গোপাল চোখের জল মুছতে মুছতে বলল, বাবু, আমি ছিলাম রান্নাঘরে, আওয়াজ কিছুই পাইনি। বাইরে এসেছিলাম বাবুকে জিজ্ঞেস করতে যে দুপুরে কি খাবেন, তো তখন এসে দেখি এ কাণ্ড। অরণ্য নাড়ি পরীক্ষা করে বলল, শুধু অজ্ঞান হয়ে গেছেন, জল আনুন। জল এনে রাজেশবাবুর চোখে মুখে ছিটিয়ে দিতেই তিনি ধীরে ধীরে চোখ খুললেন। তাকে ধরে অরণ্য সোফাতে বসালো। রাজেশবাবু ধীরে ধীরে বললেন, আমি ভিতরে একটু জল খেয়ে ফোনটা তুলতে গেছিলাম, কিন্তু তার আগেই মাথাটা কেমন ঘুরে গেল। মনে হলো জলে কিছু ছিল। জলটা এখানেই ছিল, কোথায় গেল? কিন্তু বাবু, আমি তো এখানে জল রাখিও নি, সরাইও নি। আচ্ছা রাজেশবাবু, আপনি শুনুন, আপনি একটু রেস্ট করুন, দেখবেন ভালো লাগবে। একটু জল নিয়ে আসুন ওর জন্য। গোপাল, আমার মনে হয় আপনার জলে কেউ কিছু মিশিয়েছিল। আপনি রেস্ট করুন, আমাদের জন্য আপনাকেও বিপদে পড়তে হলো। না শোনো, একটু দাঁড়াও। এরপর রাজেশবাবু সোফার অন্য প্রান্তে গিয়ে ফোনে রিসিভারটা তুললেন। তারপর অবাক মুখে অরণ্যের দিকে তাকালেন। অরণ্য কিছু বুঝতে না পেরে বলল, কি হলো রাজেশবাবু? টেলিফোনের লাইন নেই, কাজ করছে না ফোন। যা ভেবেছি তাই, কেউ আমাদের উপর নজর রেখে চলেছে। আমার মতে আপনি আর এগোবেন না, বাকিটা আমরা সামলে নেব। আপনি একটু রেস্ট করুন। কোনো মতেই না। আমিও দেখতে চাই কি এই অদৃশ্য ব্যক্তি যে আমার ওপর নজর রাখছে।
চাকরি জীবনে আমি কিন্তু অনেক এই রকম লোকেদের সামলেছি। তাহলে আপনি কি করতে চান? দেখো, পারমিশন আসতে আসতে সন্ধে হবে, আমাদের হাতে ততটা সময় নেই, তাই আমরা চলো বেরিয়ে পড়ি। কোথায়? আর আপনি কোথায় যাবেন? জম্বুদ্বীপ। আমি যাব, আপনাদের এভাবে একা একলা ছেড়ে দিতে পারি না। অরণ্যের অনেক বারণ করার পরেও রাজেশবাবু মানতে চাইলেন না। শেষ পর্যন্ত ঠিক হলো তারা 3 জন মিলে জম্বুদ্বীপ যাবেন। রাজেশবাবু 10 মিনিটের মধ্যে পোশাক পরে চলে এলেন, কিন্তু তার পোশাক দেখে সকলেই অবাক। অরণ্যরা জানে যে তিনি একজন প্রাক্তন ফরেস্ট অফিসার, কিন্তু জঙ্গলে যাওয়ার সময় তিনি যে ইউনিফর্ম পরে যাবেন সেটা কেউ আশা করেনি। হাতে রয়েছে একটা রাইফেল। তিনি ঘর থেকে বেরিয়ে এসে বললেন, চলুন অরণ্যবাবু, জম্বুদ্বীপের রহস্য ভেদ করা যাক। জম্বুদ্বীপ যাওয়াটা সহজ হবে না সেটা জানাই ছিল। কোনো মাঝি সেদিকে যেতে চায় না। কেউ বলে, একে না বাবু, ওদিকে আমরা কেউ যাইনি, ওদিকে জ্যান্ত কঙ্কাল ঘুরে বেড়ায়। কৃষ্ণর দেখা ঘটনা যেসব জায়গা সে নিজেই বলেছে তা বোঝাই যাচ্ছে। তাছাড়া গ্রামগঞ্জে এসব জিনিস তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। হঠাৎ অরণ্য বলল, চলুন, আমি জানি কে যাবে। তারপর ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত দিয়ে তারা হাঁটতে থাকলো, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও কৃষ্ণর দেখা পেল না ওরা। চন্দ্রবাবু ভয় ভয় বললেন, তাহলে কি কৃষ্ণকেও? না না না, তা হতে পারে না। ওই তো একটা বোট আসছে। কিছু দূরে সমুদ্রে একটা বোটকে দেখলো ওরা, এদিকেই আসছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল কৃষ্ণই। অরণ্য সবটা বলল কৃষ্ণকে। সব শুনে কৃষ্ণ বলল, আমি যাব বাবু, আমিও জানতে চাই যে আমার বন্ধুদেরকে কে মারল। চলুন বাবু, উঠে পড়েন। সময় তখন বিকেল 4:30। কৃষ্ণকে খুঁজতে খুঁজতে অনেকটা সময় নষ্ট হয়েছে ওদের। নৌকা ভাসল সমুদ্রে, ঢেউয়ে দুলতে দুলতে এগিয়ে গেল গন্তব্যের দিকে। তারা নৌকোতে বসে ঠিক করে নিল সেখানে গিয়ে কি কি করতে হবে। দ্বীপে কি আছে কারোর জানা নেই। একটা অজানা আশঙ্কা রয়ে গেল মনের মধ্যে। যদিও রাজেশবাবুর কাছে একটা রাইফেল রয়েছে, অরণ্যের কাছে রয়েছে তার লাইসেন্স করা সেমি অটোমেটিক পিস্তল গ্র্যান্ড পাওয়ার K100। ফ্রেজারগঞ্জ থেকে জম্বুদ্বীপ পৌঁছতে প্রায় 30 মিনিট লাগলো। ঠিক যেখানে সেদিন কৃষ্ণ ভুটাইদের নামিয়েছিল সেখানেই এসে থামল ওদের নৌকোটা। অরণ্য হাত ঘড়িতে সময় দেখল বিকেল 5টা। কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। জঙ্গলে অন্ধকার তাড়াতাড়ি নামে। কৃষ্ণ থাকবে নৌকোতে বসে যতক্ষণ না তারা ফিরছে। যদিও অরণ্য এতে রাজি হয়নি প্রথমে, পরে কৃষ্ণ জোরাজুরি করতে অনুমতি দেয়। অরণ্য, চন্দ্রবাবু আর রাজেশবাবু এগিয়ে চলল জঙ্গলের দিকে। সবার হাতে রয়েছে 5 সেলের টর্চ। জম্বুদ্বীপ পুরোটাই জঙ্গলে পরিপূর্ণ। ম্যানগ্রোভ অরণ্যের প্যাচ প্যাচে কাদামাটি দিয়ে এগিয়ে চলল জঙ্গলের দিকে। কিছু দূর হাঁটার পর মাটি শুকনো হতে শুরু করেছে। কিছুক্ষণ এগোনোর পরেই ধীরে ধীরে অন্ধকার নামতে থাকল। ঝিঁঝি পোকা আর মাটিতে পড়ে থাকা শুকনো পাতার উপর পা ঘষার আওয়াজ ছাড়া কিছুই কানে আসছে না। অরণ্য, একটু খেয়াল রেখো, টর্চটা একটু ঘুরিয়ে দেখে নিও পিছনে। কেউ আচমকা আক্রমণ করলে মুশকিল হবে। সাবধানে এগোনোই ভালো। এত দূর যখন এসেছি বাকিটাও ধীরে ধীরে যাওয়া যাবে। হঠাৎ হাঁটতে হাঁটতে অরণ্য থেমে গেল, মাটিতে বসে পড়ল। টর্চের আলো দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করতে লাগলো। একটু দেখার পর উঠে দাঁড়ালো, বলল, এখান থেকে বস্তা জাতীয় কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে। মাটিতে তার দাগ স্পষ্ট। এই দাগ ধরেই চলুন, এগিয়ে চলি। কি করে বুঝলে? জিজ্ঞেস করলেন রাজেশবাবু। ওয়েট। তারপর কিছু একটা শোঁকার চেষ্টা করলেন, ভীত গলায় বললেন, কাছাকাছি বাঘ রয়েছে, আমাদের সাবধানে পা ফেলতে হবে। সে কি? তাহলে তো বিপদ। না, সাবধানে চলেন, ধীরে ধীরে পা ফেলুন। বেশি এদিক ওদিক না করলে বাঘ এদিকে নাও আসতে পারে। উপায় ছিল না, ওই দাগের পিছনেই তারা এগিয়ে চলল। আর এবার তারা পা ফেলছিল ধীরে ধীরে। নিঃশব্দ অন্ধকার জঙ্গল। দূর থেকে ভেসে আসছে মাঝে মাঝে অজানা কোনো বন্য প্রাণীর হুঙ্কার। রাত চড়া পাখিরা ডাকছে তালে তালে। কখনো কখনো শুকনো পাতার উপর খসখসে শব্দ করে হিলহিলে সরীসৃপ চলে যাচ্ছে। এইসব শব্দ যে কতটা শিহরণ জাগায় বলার অপেক্ষা রাখে না।
একটা জায়গায় হঠাৎ দেখা গেল দাগ আর নেই, দাগ এখানেই শেষ। জায়গাটা একটা ফাঁকা মতো জায়গা, গাছপালাও সেরকম নেই, যেন এখানের গাছগুলো কেটে ফেলা হয়েছে। কি হলো এটা? চন্দ্রবাবু প্রশ্ন করলেন। আমিও ঠিক বুঝলাম না। আপনারা পারলে একটা কাজ করুন, একটু চারিদিকে দেখুন তো কিছু পান কিনা, কোনো দাগ বা কিছু, কিন্তু সাবধানে। বলে অরণ্য চারিদিকে টর্চের আলো ফেলে দেখতে লাগলো। এমন সময় ঘটল ঘটনাটা। হঠাৎ ভেসে এলো একটা গগন বিদারী চিৎকার। এই চিৎকার কোনো অজানা প্রাণীর নয়, এই গর্জন সুন্দরবনের রাজার। মনে মনে 1, 2, 3 গুল্ন অরণ্য। তাদের হৃদযন্ত্রের ঢিপ ঢিপ শব্দ যেন বাইরেও শোনা যাচ্ছে। হঠাৎ শুকনো পাতা মারানোর শব্দ এলো কানে। রাজেশবাবু একটা ঝোপের ধারে দাঁড়িয়ে আলো ফেলে দেখছিলেন। চন্দ্রবাবু অন্যদিকে দাঁড়িয়ে রয়েছেন। ধীরে ধীরে প্রাণীটি বাইরে এলো একটা ঝোপ থেকে। রাজেশবাবু সামনে দাঁড়িয়ে, চোখগুলো জ্বলন্ত কয়লার মতো। পরন্ত বিকেলে সূর্যের মতো গোল তার মুখ। হঠাৎ প্রাণীটি হামলা করল রাজেশবাবুর উপর। বাঘটা রাজেশবাবুর উপর হামলা করলে মাটিতে পড়ে গেলেন তিনি। রাইফেলটা ছিটকে গেল ঝোপের দিকে। অরণ্য উপায়ন্তর না দেখে নিজের বন্দুকটা হাতে নিয়ে চন্দ্রবাবু ছুটলেন অরণ্যের দিকে, আর চন্দ্রবাবুর ধাক্কাতে অরণ্যের বন্দুকটাও পড়ে গেল হাত থেকে। রাজেশবাবু ততক্ষণে রীতিমতো লড়াই করে চলেছেন বাঘের সঙ্গে। হয়তো তিনি জখমও হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। আজ তার মধ্যে থাকা প্রাক্তন ফরেস্ট রেঞ্জারকে বেরিয়ে আসতে হয়েছে। অরণ্য আর চন্দ্রবাবু বন্দুক খুঁজে চলেছে। শেষে বন্দুকটা পাওয়া গেল একটা ঝোপের পাশে। অরণ্য সঙ্গে সঙ্গে বন্দুক হাতে আকাশের দিকে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করল। শব্দে বাঘটি থামল, তারপর অরণ্যের দিকে তাকালো। তারপর যে ঝোপ দিয়ে এসেছিল সেখানেই আবার চলে গেল। অরণ্য আর চন্দ্রবাবু ছুটে গেল রাজেশবাবুর দিকে। রাজেশবাবুর হাত থেকে এক খাবলা মাংস বাঘটা তুলে নিয়েছে। রাজেশবাবু ব্যথায় কাতরাচ্ছেন। দাঁড়িয়ে থাকার উপায় নেই, এগিয়ে যেতে হবে, তবে একটু জিরিও নেওয়া দরকার। অরণ্য বলল, এখানে একটু দাঁড়িয়ে জল খেয়ে নিন সবাই, এরপরে কি হবে জানা নেই। এমনি বলবেন না মশাই। কেন চন্দ্রবাবু, ভয় লাগছে নাকি? দেখুন, আমি বেশ কিছু অভিযানে গিয়েছি আগে, কিন্তু আগে থেকে এরকম বললে খানিক ভয় লাগে বই কি। আপনারা শান্ত হন একটু, এত কথা বলবেন না, এখানে আরো কোনো জানোয়ার থাকতে পারে। অরণ্য বলল রাজেশবাবুকে, আপনি একটু বসুন। না না না, এখন সময় নেই, আমাদের পৌঁছতে হবে সেখানে। কোথায়? তোমার বোনকে খুঁজতে হবে তো, সে কোথায় আছে সেটা জানতে হবে তো। হ্যাঁ, কথাটা ভুল কিছু নয়। চলুন চন্দ্রবাবু, আর না, উঠে পড়ুন। তারা এগিয়ে চলল আবার। রাজেশবাবু ব্যথায় কাতর হয়েও হাঁটছেন। কিসের যে তারা তার। ও রাজেশবাবু, দাঁড়ান দাঁড়ান। আমার প্রচন্ড ব্যথা, গন্তব্যে পৌঁছান পর্যন্ত আপনারাও থামবেন না। তারা বুঝল সত্যি রাজেশবাবুর কষ্ট হচ্ছে। তারপর থেকে কেউ না থেমেই চলেছে, গাছের পর গাছ পেরিয়ে যাচ্ছে। সবাই মাথা উঁচু করে অন্ধকার এই বনভূমি পাহারা দিয়ে চলেছে। কোথাও কোনো আলোর চিহ্ন নেই। এমন সময় হঠাৎ অরণ্য দাঁড়িয়ে বলল, রাজেশবাবু দাঁড়ান। বলল রাজেশবাবুকে। ততক্ষণে রাজেশবাবু দাঁড়িয়ে পড়েছেন। অরণ্য এগিয়ে গেল খানিকটা, তারপর বলল, একটা ক্ষীণ শব্দ আসছে, শুনতে পাচ্ছেন কি? চন্দ্রবাবু আর রাজেশবাবু দুজনেই কান খাড়া করে শুনল। না, কিছুই নেই। আমার মনে হয় অরণ্য, তুমি কিছু ভুল শুনছো, কিছুই তো নেই। না চন্দ্রবাবু, একটু ধীরে ধীরে হাঁটুন এবার। আমার মন বলছে সামনেই কোনো ডেরা রয়েছে। সবাই তাই করল। আকাশের চাঁদ আজ তার জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে চারপাশ, কিন্তু সেই আলো এই বনভূমিকে আলোকিত করতে পারেনি। উঁচু উঁচু গাছের সারিতে পৌঁছতে পারেনি ভূপৃষ্ঠ পর্যন্ত। নিঃশব্দ বনানী যেন মাঝে মাঝেই ডাক দিয়ে উঠে আবার থেমে যায়। শুকনো পাতা মারিয়ে খসখস শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। নিশাচর পাখিরা চেয়ে দেখে তাদের রাজ্যে কেউ যেন প্রবেশ করেছে। তারা বেশ কিছুক্ষণ ধরেই হাঁটছে। চন্দ্রবাবু আবার বললেন, কি হে অরণ্য, আর কতদূর? তা তো আমি জানি না, হাঁটতে থাকুন। আমার মন বলছে আশেপাশে কিছু একটা পাবো আমরা। এমন সময় একটা গর্জনে সবার বুকের রক্ত জল হয়ে গেল। যেন বাঘের গর্জন, না আশপাশ থেকে নয়, বেশ কিছুটা দূর থেকেই আওয়াজটা যেন ভেসে এলো। সে গর্জন শুনে ওরা থেমে গিয়েছিল। হঠাৎ কোথা থেকে একটা গুলির শব্দ। শিগগির সবাই নিচে শুয়ে যান, ফাস্ট!
অরণ্যর ইন্দ্রিয়গুলো অন্যদের তুলনায় একটু বেশি সক্রিয়। গুলির আওয়াজে সারা জঙ্গলকে জাগিয়ে দিল। পাখিরা ভয়ে উড়ে গেল। গুলিটা গিয়ে লেগেছে একটা গাছের গুড়িতে। গুলিটা ঠিক কে চালিয়েছে বুঝতে না পারলেও কোথা থেকে এলো তার একটা আন্দাজ করেছিল অরণ্য। সামনের দিক থেকে। নিজের গ্র্যান্ড পাওয়ারকে 100 অস্ত্রটা হাতে তুলে নিল অরণ্য। অতি কষ্টে রাজেশবাবু নিজের রাইফেলটা উঁচিয়ে ধরেছেন। মিনিট খানেক সব চুপচাপ, কোনো শব্দ নেই। চন্দ্রবাবু হঠাৎ উঠতে গেলেন আর আরেকটা গুলি মুহূর্তের মধ্যে চলল। কয়েক মুহূর্ত সময় পেয়েছিল অরণ্য, আর তার মধ্যে সে চন্দ্রবাবুকে টেনে নিচে নামালো আর সঙ্গে সঙ্গে আরও একবার ফায়ার করল। ওদিক থেকে একটা আর্তনাদ ভেসে এলো। বাবা, অরণ্যবাবু, আপনি তো একেবারে একটু হলে সরকারের সিট বুক হয়ে গেছিল বলে আপাতত ক্যান্সেল করেছি, এবার চুপ করুন। শুরু হলো গুলি বর্ষণ। অরণ্যরাও থেমে নেই। এদিক থেকেই চলতে লাগলো একের পর এক গুলি। কিন্তু রাজেশবাবু কই? দেখা গেল তিনি কষ্ট করেই মাঝে মধ্যে গুলি ছুটছেন ঝোপের আড়াল থেকে। অরণ্যের গুলিতে কয়েকজন কাত হয়েছে ওদিকে। যারা রয়েছে ওদিকে তারা সেই সুন্দরবনের মানুষ, তাতে সন্দেহ নেই। তাদের পোশাক আশাকার কথাবার্তা তা বলে দিচ্ছে। কিন্তু তারা কি করছে এখানে, আর কেনই বা তারা অরণ্যের উপর হামলা করলো সেটা বোঝা যাচ্ছে না। গুলি ছুটতে ছুটতেই অরণ্যের চোখ পড়ল। তাদের বেশ কয়েকটা টেন্ট রয়েছে ওদিকে। তাতে কি আছে জানা নেই। মাটিও খোঁড়া রয়েছে দেখা যাচ্ছে। অরণ্য রাজেশবাবুকে ডাক দিল। রাজেশবাবু, দেখুন ওখানে মাটি খোঁড়া হচ্ছে। রাজেশবাবু। কোনো উত্তর এলো না। কি হলো? অরণ্য মাথা ঘুরিয়ে দেখলো রাজেশবাবু সেখানে নেই। রাজেশবাবু কোথায় গেলেন? কোনো উত্তর এলো না। মাথা ঘুরিয়ে অরণ্য চারিদিকে তাকিয়ে দেখছিল। এমন সময় হঠাৎ একটা ঘুষি পড়ল অরণ্যের থুতনিতে। অরণ্য মাটিটা পড়তেই তার বুকের উপরে চেপে বসলো সেই ভোটকা লোকটা। অরণ্যের গলা চেপে ধরেছে সে। কোনো মতে ছাড়ানোর চেষ্টা করছে অরণ্য, কোনো ফল হচ্ছে না। চন্দ্রবাবুরও কোনো পাত্তা নেই। উপায়ান্তর না দেখতে পেয়ে অরণ্য পড়ে থাকা ধুলোবালি মাটি থেকে কুড়িয়ে লোকটার চোখে মুখে ছুঁড়ে দিল। একটু বেসামাল হতেই এক লাফে উঠতে তাকে ঠেলে ফেলে উঠে দাঁড়ালো। কোনো কিছু করার আগেই সে ব্যক্তির কাঁধে একটা গুলি করল। ওদিক থেকেও একটা রাইফেলের শব্দ ভেসে এলো। অরণ্য সতর্ক হয়ে সরে দাঁড়াতে গুলিটা তার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। একটা আর্তনাদ বেরিয়ে এলো অরণ্যের মুখ থেকে। কিন্তু এ কি দেখছো? গুলিটা চালিয়েছে রাজেশবাবু। ব্যাপারটা গুলিয়ে গেল। এই মুহূর্তে ওদিকে বেঁচে রয়েছে 3 জন। তাদের মধ্যে 2 জনের অস্ত্রে আর কোনো টোটা নেই। রয়েছে একজনের হাতে বন্দুক, আর সেটা অরণ্যের পরিচিত রাজেশবাবু, এক্স ফরেস্ট রেঞ্জার রাজেশ গোয়েঙ্কা। অরণ্য কিছুই বুঝতে পারছিল না। এমন সময় রাজেশবাবুই বললেন, অরণ্য গঙ্গোপাধ্যায়, তোরা খুব বোকা। ওদের মনে হলো আমি তোমাদের হেল্প করব, কিন্তু তোরা হয়তো জানতিস না এই সমস্ত কারবার আমারই। সুন্দরবন আসার পর থেকে চারিদিকে এত খোঁজ নিচ্ছিলিস এই দ্বীপের ব্যাপারে যে আমাকে এই ব্যবস্থাটা নিতে হয়েছিল। নইলে তোর বোনকে কিডন্যাপ করার খুব একটা ইচ্ছা আমার ছিল না। বিচারা তোর বোনটা বেকার ফেঁসে গেল। অরণ্যর কিছু বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু সুন্দরবনের উপর আসা সব রকম শত্রুদের থেকে সেখানকার মানুষদের বাঁচায় কে? কিছুক্ষণ পরেই তার দেখা পাওয়া গেল। রাজেশবাবু বললেন, এই বুটাই, কালু, যা দুটোকে ধরে নিয়ে আয়। ওরা এগোতে যেতেই অরণ্য পরপর 2 গুলি চালাল। রাজেশবাবু কিছু না ভেবে যেই আবার রাইফেল তুলেছেন, সেই সময় শোনা গেল সেই রক্ত জল করা গর্জন। অরণ্যকে প্রায় ধাক্কা দিয়ে বাঘটা এসে দাঁড়িয়েছে রাজেশবাবুর সামনে। ভুটাই আর কালু ভয় পিছিয়ে গেছে। এই মুহূর্তে সামনাসামনি রাজেশবাবু আর সেই বাঘ। এটা যে সেই বাঘটাই বোঝা গেল তার মুখের রক্ত দেখে। ইতিপূর্বেই সে একবার রাজেশবাবুর হাতের কিছুটা মাংস তুলে নিয়েছিল। রাজেশবাবু এবার ধীরে ধীরে রাইফেলটা তোলার চেষ্টা করলেন, আর তখনই ঘটল ঘটনাটা। বাঘটা একটা সেকেন্ডের জন্য সময় নষ্ট করে ঝাঁপিয়ে পড়ল রাজেশবাবু। টুটিটা চেপে ধরেছে। রাজেশবাবু ছটফট করতে লাগলো। কিছুক্ষণ ধরে দুজনের ধস্তাধস্তির সময় এক সময় রাজেশবাবুর শরীরটা থেমে গেল। বাঘটা খুব শান্তভাবে দৌড়ি চালে রাজেশবাবুর শরীরটা টেনে নিয়ে চলে গেল ঝোপের দিকে। ভুটাই আর কালু এবার দৌড় লাগাতে গেল, আর অরণ্য পরপর 2 গুলি করল তাদের। আছড়ে পড়ল মাটিতে ওরা। চন্দ্রবাবু ততক্ষণে অজ্ঞান হয়ে গেছেন। টেন্টের ভেতরে ঢুকতে দেখা গেল 2টো টেন্ট মিলিয়ে প্রায় 8-9 জন বাচ্চা ছিল তাতে। এরা সবাই অজ্ঞান। জিজ্ঞাসাবাদ করার পর জানা গেল এরা সবাই সুন্দরবনের। এদের মধ্যে গেস্ট হাউসের রাঁধুনি রবি ঘোষের নাতিও রয়েছে।
ভুটাই আর কালুকে চার্জ করার পর জানা যায় তাদের প্ল্যান ছিল সমস্ত বাচ্চাদের পাচার করে দেওয়া হবে বাংলাদেশের পথ ধরে মায়ানমারে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা অন্য কিছু। এখানে তাদের আরও একটা ব্যবসা চলছিল। এই দ্বীপে কুষাণ বংশের কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল কয়েক মাসই আগে, আর সেই সমস্ত দুর্মূল্য জিনিসপত্রগুলো নিয়ে ব্যবসা করছিল বিদেশের সঙ্গে। সবটাই হতো জলপথে রাতের অন্ধকারে। ইতিমধ্যে লোকাল থানার ওসি বিনয়বাবু এসে সবাইকে অ্যারেস্ট করেছেন। ঘড়িতে সকাল 7টা। অরণ্যরা বেরোচ্ছে রিসর্ট ছেড়ে। হঠাৎ বিনয়বাবু এসে অরণ্যকে বললেন, অরণ্যবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই কেসটা সলভ করার জন্য। আমি ভাবছি আমাদের তরফ থেকে আপনাকে একটা সম্বর্ধনা দেওয়ার কথা। সম্বর্ধনা থাক, সেই টাকায় এই কিডন্যাপ হওয়া বাচ্চাদের কিছু খাইয়ে দেবেন। ওই কদিন ভালো মন্দ কিছু খাইনি। আচ্ছা, বেশ বেশ, তাই হবে তাই হবে। এমন সময় চন্দ্রবাবু এসে হাজির। কে অরণ্যবাবু? তাহলে চললেন? আসুন। আর আমি সমস্ত আর্টিফ্যাক্টস দেখে নিয়েছি, খুবই মূল্যবান সবগুলো। কিন্তু চন্দ্রবাবু, আপনি যে অ্যাক্টিংটা করলেন তা যে অসাধারণ। সবাই বেশ অবাক। চন্দ্রবাবু অবাক হয়ে বললেন, আমি আবার কখন? ওনার কথা শেষ হলো না। পিছন থেকে বিনয়বাবু ওনার মাথায় বন্দুক ঠেকিয়ে বললেন, এই যে মশাই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পূর্বা অবাক হয়ে তাকিয়ে আছে। অরণ্যর অবস্থা দেখে বলল, তোর মনে আছে পূর্বা, কাল চন্দ্রবাবু একবার রাজেশবাবুর বাড়িতে ওয়াশরুমে গিয়েছিলেন? ঠিক তখনই উনি ভেতরে গিয়ে সমস্ত প্ল্যান কষে নিয়েছিলেন রাজেশবাবুর সঙ্গে। খটকাটা আমার লেগেছিল উনি যখন বললেন ডায়াবেটিস আছে, বুঝতেই পারছো। কথাটা এমন করে বললেন যেন তিনি কথাটা আমাকে আগেও বলেছেন অথচ বলেননি। এমন মনে হলো প্রথমে ভুলে গেছেন, দরকার পড়েনি জানানোর, তাই বলেননি। তাই কাল রাতে বিনয়বাবুকে রাজেশবাবুর চাকরগুলোকে জেরা করতে বললাম, সঙ্গে রাজেশবাবুর ফোন রেকর্ড চেক করতে বললাম। দেখা গেল রাজেশবাবুর সঙ্গে প্রায় 3 মাস ধরে ওনার যোগাযোগ। ওনাদের প্ল্যান অনেক আগে থেকেই চলছে, চাকররাও তাই বলল। ট্রেন চলছে। আবারও পূর্বা ট্রেনের উইন্ডো সিটে বসে দেখছে দৃশ্যের বদল হওয়া। এইবার দাদার সঙ্গে এসে তার অভিজ্ঞতা যা হলো কখনোই ভুলবে না সে। দাদার সঙ্গে প্রথম অভিযান এতটা রোমাঞ্চকর হবে সে কল্পনাও করতে পারেনি। ট্রেন কিছুক্ষণ পরে এসে থামবে শিয়ালদায়। পূর্বা প্রশ্ন করল অরণ্যকে, আচ্ছা, এই ঐতিহাসিক জিনিসগুলোর এবার কি হবে? এটা আবার এএসআইর দায়িত্ব। আজই হয়তো তাদের লোকজন চলে আসবে, ওনারাই কাজে দক্ষ, ওনারা এবার দেখে নেবেন। আচ্ছা, তুই খেয়াল করেছিলি ওই যে ভুটাই আর কালু, যারা নাকি উধাও হয়ে গিয়েছিল দ্বীপে, তারা আসলে? অবশ্যই কিছুটা আমার সন্দেহ ছিল, বাকিটা ওখানে গিয়ে বুঝলাম। কিন্তু এই দ্বীপের প্রতি সবারই একটা ভয় রয়েছে, আর সেটা অনেক আগে থেকে। সেটা কিসের? দক্ষিণারায়, আমাদের দক্ষিণারায়ের গল্প শুনিয়েছিলেন শ্যামাদা, মনে আছে? রাজেশবাবু অ্যান্ড কোং এই ভয়টারই সুযোগ নিয়েছিলেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, ওই বাঘটা আর কাউকে আক্রমণ কেন করলো না? এটা খুব ভালো প্রশ্ন। আসলে বাঘ নিজের শিকারকে ভোলে না। ইতিমধ্যেই বাঘ একবার রাজেশবাবুকে আক্রমণ করেছিল, আর আমি তাতে খানিক বাধা দিয়েছিলাম। সেই শিকারের খোঁজেই বাঘ আবার এসেছিল। সোজা কথায় বাঘ খুব ফোকাসড, ঠিক তোর উল্টোটা, যেমন তুই পড়াশোনায় ফোকাসড নোস। প্লিজ দাদা, বলছি, আচ্ছা আমি ছাড়া বাকি সব বাচ্চার তো বয়স কম ছিল, ওই 5 থেকে 6। এটা কেন? কারণ তুমি অরণ্য গঙ্গোপাধ্যায়ের বোন, এটাই তোমার অপরাধ।